আসসালামু আলাইকুম। ভালোবাসায় পাগলামি না থাকলে সেটা কিসের ভালোবাসা? আজ আমি আপনাদের জন্য এক সাইকো মেয়ের ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছি, যে কিনা পাগলের নার্সের উপরই ফিদা হয়ে যায়। এখন চলুন জানা যাক তাদের লাভ স্টোরি। গল্পের শুরুতেই আমরা একটি অ্যানিমেটেড কার্টুন দেখতে পাই, যেখানে আমাদেরকে জানানো হয় বহু বছর আগে একটি জঙ্গলের ভেতর এক প্রাসাদে খুব সুন্দরী একজন মেয়ে থাকতো। মেয়েটি ভীষণ একা ছিল, আর এ কারণেই সে একবার প্রাসাদ থেকে বেরিয়ে শহরে আসে বন্ধু বানানোর জন্য। সে সবাইকে অনেক ভালো ভালো উপহার দেয়, কিন্তু কেউ তার বন্ধু হতে চায় না। আসলে এই মেয়েটার পেছনে সব সময় একটি ভয়ানক কালো ছায়া থাকতো। এই কালো ছায়ার জন্যই কেউ তার বন্ধু হতে চাইতো না। এতে মেয়েটির পৃথিবীর সব মানুষের উপর ভীষণ রাগ হয়। রাগ কমানোর জন্য তার কিছু একটা দরকার ছিল, তাই সে ছিপ ফেলে মাছ ধরে এবং মাছের উপর সব রাগ ঝেড়ে ফেলে। এরপর আবারও যখন সে ছিপ ফেলে, তখন মাছের বদলে সেখানে একটি ছেলে উঠে আসে। এই ছেলেটি পানিতে ডুবে যাচ্ছিল। ছেলেটিকে বাঁচানোর কারণে তার পেছন থেকে ওই কালো ছায়াটি সরে যায়। ছায়ার পরিবর্তে ছেলেটি মেয়েটির সাথে থাকতে শুরু করে। এক সুন্দর দিনে ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করে যে সে সব সময় তার সাথে থাকবে কিনা। মেয়েটি বলে সে কখনো তাকে ছেড়ে যাবে না। হঠাৎই মেয়েটি একটি প্রজাপতি নিয়ে টেনে ছিঁড়ে ফেলে, মানে প্রজাপতিটাকে মেরে ফেলে। ছেলেটি মেয়েটির আশপাশে অনেক মৃত প্রজাপতি পড়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে মেয়েটিকে ছেড়ে তখনই দৌড়ে পালিয়ে যায়। ফলে মেয়েটি আবারও একা হয়ে যায়। সেই কালো ছায়াটি আবারও তার কাছে ফিরে আসে এবং ফিসফিসিয়ে তাকে বলে যে কেউ তার সাথে চিরদিন থাকবে না। তখন মেয়েটি উত্তরে বলে, ঠিক মা। অর্থাৎ এই কালো ছায়াটি মেয়েটির মা ছিল। আর এরপর আমরা দেখতে পাই ওই মেয়েটি বড় হয়ে গিয়েছে। দৃশ্য পরিবর্তিত হয়ে গেলে আমরা সান্তে এবং গান্তে নামে দুই ভাইকে দেখতে পাই। সান্তে বড় এবং গান্তে ছোট ভাই। তবে সান্তে মানসিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় সে এখনো ছোটদের মতোই আচরণ করে। তাদের বাবা মা না থাকায় গান্তেই তার বড় ভাইয়ের দেখাশোনা করে। এই দুই ভাই একই স্কুলে পড়াশোনা করে। আজ গান্তেকে তাদের স্কুলের প্রিন্সিপাল ডেকে এনেছে, কারণ তারা আর সান্তেকে স্কুলে রাখতে চায় না। আর এর কারণ হলো আজ শান্তের জন্য স্কুলে একটি বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। এখন প্রিন্সিপালের সাথে কথা বলে দুই ভাই বাইরে খেতে যায়। বোঝা যায় গান্তে তার ভাইকে ভীষণ ভালোবাসে। এরপর আমাদেরকে ওই মেয়েটিকে দেখানো হয় যার কাহিনী আমরা প্রথমে শুনেছিলাম। তার নাম হলো মুনিয়ং। সে খুবই বিখ্যাত একজন লেখিকা, যে কিনা বাচ্চাদের নিয়ে বই লেখে। তবে সে কোনো সাধারণ রূপকথার গল্প নয়, বরং ভয়ানক ভূতের সব গল্প লেখে। মুনিয়ং একজন খুব জেদি মেয়ে, যে কিনা তার স্বার্থের জন্য সবকিছু নির্দ্বিধায় করতে পারে। তার স্বার্থে আঘাত করলে কোনো কিছুই চিন্তা করে না সে। কারোর ক্ষতি করতে তার দ্বিধা হয় না। বর্তমানে দেখা যায় একটি ছোট্ট মেয়ে মুনিয়ং এর কাছে এসেছে অটোগ্রাফের জন্য। মেয়েটি বলে মুনিয়ং দেখতে রূপকথার রাজকন্যার মতো সুন্দর। একথা শুনে মুনিয়ং মেয়েটির সাথে ছবি তুলতে চায় এবং তার মায়ের অগোচরে তাকে বলে যে তার গল্পে শুধুমাত্র ডাইনিরাই সুন্দর হয়। মেয়েটি যেন এখন থেকে ডাইনির মতোই সুন্দর হতে চায়। এসব বলে সে মেয়েটিকে ভয় পাইয়ে দেয়। আর এরপর মুনিয়ং এর কাছে লি আসে। লি হলো মুনিয়ং এর ম্যানেজার। সে প্রায় 10 বছর ধরে মুনিয়ং এর হয়ে কাজ করছে। সে যত রকমের সমস্যা তৈরি করে এই সব কিছু কভার করার দায়িত্ব হলো লির। লি বলে আজ মুনিয়ংকে একটি হসপিটালে যেতে হবে সেখানকার বাচ্চা রোগীদেরকে গল্প শোনানোর জন্য। আর এরপর আমরা গান্তেকে দেখতে পাই, যে কিনা তার কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সে একটি হসপিটালের মানসিক রোগীদের ইউনিটের নার্স হিসাবে কাজ করে। সে খুবই যত্ন নিয়ে এবং দায়িত্বের সাথে রোগীদেরকে ট্রিট করে। সে যে হসপিটালে কাজ করে সেই হসপিটালে মুনিয়ং গল্প শোনাতে আসছিল। গান্তে তৈরি হচ্ছিল, এমন সময় একজন নার্স এসে তাকে ডেকে নিয়ে যায় একজন রোগীকে শান্ত করার জন্য। এই রোগীটি সবার থেকে খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেলছিল। গান্তে তাকে বুঝিয়ে শান্ত করে এবং রোগীটি সবার খাবার আবারও ফিরিয়ে দেয়। ওই সময় সেখানে একজন লোককে নিয়ে আসা হয়, যে কিনা চিৎকার করে বলছিল সে পাগল নয়। গান্তে লোকটিকে ক্যামেরায় দেখছিল। ডাক্তার গান্তেকে বলে এই লোকটি তার মেয়েকে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছিল এবং নিজেও খেয়ে নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। তবে তার মেয়ে সময় থাকতে বমি করে বেঁচে গিয়েছে। লোকটি এবং তার মেয়ে দুজনই এই হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এরপর দেখা যায় মুনিয়ং হসপিটালের দিকে যাচ্ছে। এমন সময় লির কাছে অন্য হসপিটাল থেকে একজন নার্সের কল আসে, যার নাম নামজুরি।
নার্স নামজুরি বলে মনের বাবার অবস্থা বেশি ভালো নয়, তার একটি মেজর অপারেশন করা দরকার, আর এই অপারেশনের জন্য মুনের সই দরকার। মুন এখানে স্পষ্ট বলে দেয় সে সই করবে না, তার কাছে তার বাবা অনেক আগেই মারা গিয়েছে। নামজুরির যদি এত ইচ্ছা থাকে তার বাবাকে বাঁচানোর, তাহলে সে যেন সই করার জন্য তার কাছে আসে। এ থেকে বোঝা যায় বাবা মেয়ের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে। এখন ফোন রেখে দিলে এক সিনিয়র নার্স এসে তাকে জিজ্ঞাসা করে যে মুনিয়ং কি বলেছে। তখন নামজুরি তাকে বলে দেয় যে সে সই করতে চায়নি। সিনিয়র নার্সটি বলে মুনিয়ং এর বাবা এতদিন যাবৎ হসপিটালে আছে, কিন্তু সে কখনোই তার সাথে দেখা করতে আসেনি, তাই সই করাতে হলে নামজুরিকেই তার কাছে যেতে হবে। ওই নার্স নামজুরিকে এই দায়িত্ব দেয়। প্রথম দিকে নামজুরি কোনো এক অজ্ঞাত কারণে মুনিয়ং এর সাথে কিছুতেই দেখা করতে চাইছিল না, তবে বাধ্য হয়ে তাকে একথায় রাজি হতে হয়। পরবর্তী দৃশ্যে আমরা শান্তিকে দেখতে পাই, যে কিনা বসে বসে ড্রয়িং করছিল। সে খুব ভালো আর্ট করতে পারে, বই পড়তেও সে খুব পছন্দ করে। সে মুনিয়ং এর একজন অনেক বড় ভক্ত। এ কারণেই গানতে শান্তিকে কল দেয় এবং বলে আজ তাদের হসপিটালে তার প্রিয় মুনিয়ং আসতে চলেছে। যা শোনা মাত্র শান্তে পাগলের মতো হয়ে যায়। সে তখনই রেডি হয়ে বের হতে যায় মুনিয়ং এর সাথে দেখা করার জন্য। তবে গানতে তার ভাইকে বোঝায় যে দেখা তো মাত্র একবার হবে, তবে সে যদি তার জন্য অটোগ্রাফ নিয়ে আসে তাহলে সেটা তার কাছে সারা জীবন থাকবে। একথা শুনে শান্তে শান্ত হয়ে যায়। এখন মুনিয়ং হসপিটালে পৌঁছে বাগানে বসে সিগারেট খাচ্ছিল। তখন গানতে তার কাছে যায় এবং বলে হসপিটালের ভেতরে সিগারেট খাওয়া নিষেধ। মুনিয়ং তখন উঠে দাঁড়ায় এবং অদ্ভুতভাবে কিছুক্ষণ গানতেকে দেখতে থাকে। এরপর সে জিজ্ঞাসা করে যে গানতে কি ভাগ্যে বিশ্বাস করে। সে কি এই ব্যাপারটাকে বিশ্বাস করে যে যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় তখনই সেই জিনিসটা কোনো না কোনো ভাবে আমাদের কাছে চলে আসে। এই কথা বলেই সে তার সিগারেটটি গানতের কফিতে ফেলে সেখান থেকে চলে যায়, যা দেখে গানতে বেশ অবাক হয়। আর এরপর শুরু হয় মুনিয়ং এর গল্প বলার আসর। গল্পের মাঝখানে ওই লোকটি ছুটতে ছুটতে সেখানে চলে আসে, যে কিনা তার মেয়েকে মেরে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। সে চেঁচাতে চেঁচাতে তার মেয়েকে খুঁজতে থাকে। তার মেয়েও সেখানে গল্প শোনার জন্য এসেছিল। এখন এই হট্টগোলের কারণে হসপিটালের কর্তৃপক্ষ মুনিয়ং এর গল্প বলা বন্ধ করে দেয়। এতে করে মুনিয়ং প্রচন্ড রেগে যায় এবং ম্যানেজারের সাথে কথা বলার জন্য যেতে থাকে। তখনই দেখতে পায় লোকটি তার মেয়েকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। মুনিয়ং তার পেছন পেছন গিয়ে দেখতে পায় লোকটি তার মেয়েকে মেরে ফেলার কথা বলছে। মুনিয়ং তাকে থামায় এবং বলে সে অনেক বড় ভীতু, তাই তো সে একা নিজেকে শেষ করে দিতে ভয় পাচ্ছে। সে তার মেয়েকেও সাথে নিয়ে মরতে চাইছে। এসব কথা শুনে লোকটি মুনিয়ং এর গলা চেপে ধরে। তখন মুনিয়ং এর মনে পড়ে যায় যে তার বাবা ছোটবেলাতে তাকে এইভাবেই গলা টিপে মারতে চেয়েছিল, আর এই কারণেই সে তার বাবাকে এতটা ঘৃণা করত। এখন লোকটি মুনিয়ংকে মেরে ফেলতেই যাবে, তখনই গানতে এসে তাকে বাঁচিয়ে নেয়। মুনিয়ং লোকটির উপর এত বেশি রেগেছিল যে ছুরি নিয়ে উল্টো তার উপর চড়াও হয়। মুনিয়ং লোকটিকে মারতেই যাচ্ছিল, তবে তার আগেই গানতে তার ছুরিটি ধরে ফেলে, যার ফলে তার হাত কেটে যায়। ওই পাগল লোকটি গানতের হাতে এত রক্ত দেখে ভয় পেয়ে যায়। তখনই অন্যান্য স্টাফরা এসে তাকে বেঁধে নিয়ে যায়। মুনিয়ং জোরে জোরে গানতের হাতে ব্যান্ডেজ করতে শুরু করে এবং বলে এই পৃথিবীতে কিছু মানুষ মরে যাওয়াটাই ডিজার্ভ করে, আর কিছু ভালো মানুষ আছে যারা কিনা তাদেরকে মেরে দিয়ে পৃথিবীর মানুষকে রক্ষা করে। মুনিয়ং গানতেকে জিজ্ঞাসা করে যে তার কি মনে হয় মুনিয়ং কোন ধরনের মানুষ। তখন গানতে বলে মুনিয়ং একজন ভাবের পাগল। একথা শুনে মুনিয়ং রেগে না গিয়ে বরং মিষ্টি করে হেসে সেখান থেকে চলে যায়। বের হওয়ার পর তাকে লি বলে যেহেতু মুনিয়ং এর হাতে এই হাসপাতালের একজন স্টাফ আঘাত পেয়েছে, এতে করে তাদের অনেক মানহানি হতে পারে। তখন মুনিয়ং বলে ওই স্টাফ ছেলেটিকে কিছু টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করিয়ে দিলেই তো হয়। এই ধরনের কাজ তো লি আগেও করেছে। আর এরপর দেখা যায় গানতেকে হসপিটালের ম্যানেজার ডেকে পাঠিয়েছে। এই ঘটনায় তাদের হাসপাতালের অনেক বদনামি হচ্ছে, সকলে অনেক বেশি অভিযোগ করছে। এখন এই বদনামির হাত থেকে বাঁচার জন্য এই অভিযোগ হসপিটালেরই কোনো স্টাফকে নিতে হবে। যে নার্সের উপর ওই লোকটিকে দেখার দায়িত্ব ছিল সে মাত্রই কাজে জয়েন করেছে, তাই শাস্তির স্বরূপ তাকে তারা বরখাস্ত করতে পারছে না। তবে যেহেতু গানতে কোনো হসপিটালে 1 বছরের বেশি থাকে না, আর এই হসপিটালে তার প্রায় 10 মাস হয়ে গিয়েছে, তাই ম্যানেজার গানতেকেই চাকরি থেকে বের করে দিতে চায়। গানতেও তেমন একটা প্রতিবাদ না করে ওই সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে। লি অন্যদিকে ম্যানেজারের কাছে ফোন করে গানতের ফোন নাম্বার নেয় এবং গানতেকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কল করতে থাকে।
তবে গান্তে কল রিসিভ করে না। সে যখন বাড়ি যাচ্ছিল তখন পথে দেখা হয় তার বেস্ট ফ্রেন্ড জেসুর সাথে। গান্তের চাকরি চলে গিয়েছে একথা শুনে জেসু খুবই চিন্তিত হয়ে পড়ে। তবে গান্তে উল্টে তাকে সান্ত্বনা দিয়ে বলে যে চিন্তার কিছু নেই, এমনিতেই তাকে চাকরি ছেড়ে শান্তিকে নিয়ে দূরে কোথাও চলে যেতেই হতো, কারণ প্রজাপতি আসার ঋতু খুব শীঘ্রই চলে আসবে এবং শান্তে প্রজাপতি প্রচন্ড ভয় পায়। এ কারণেই গান্তেকে কিছুদিন পর পর জায়গা পরিবর্তন করতে হয়, সেই সাথে চাকরিও ছেড়ে দিতে হয়। সে জেসুকে বলে তার চাকরি চলে গিয়েছে এই কথা শান্তিকে না বলতে। হঠাৎই তার মনে পড়ে যায় যে শান্তের জন্য অটোগ্রাফ আনতে সে ভুলে গিয়েছে। অবশ্য জেসু সেই সমস্যার সমাধান করে দেয়। সে মুনিয়ং এর অটোগ্রাফের ছবি দেখে দেখে হুবহু সেটার নকল একটি অটোগ্রাফ করে তার বন্ধুকে দেয়। তবে শান্তে মুনিয়ং এর এত বড় ভক্ত ছিল যে সে মুহূর্তেই বুঝে যায় এটি একটি নকল অটোগ্রাফ। সে ভাইয়ের উপর এতে করে প্রচন্ড রেগে যায়। অন্যদিকে দেখা যায় মুনিয়ং গান্তের কথা ভাবছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। দরজা খুললে দেখা যায় সেখানে তার কাছে নামজুরি এসেছে হসপিটালের কাগজে সই করার জন্য। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি নামজুরি এবং মুনিয়ং একসময় খুবই ভালো বন্ধু ছিল। কোনো এক কারণে তাদের মধ্যকার বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে, আর এ কারণেই নামজুরি মুনিয়ং এর সামনাসামনি আসতে চাইছিল না। রাতের বেলা যখন শান্তে ঘুমায় তখন সে স্বপ্নে প্রজাপতি দেখে এবং তার ঘুম ভেঙে ভয়ে সে চিৎকার করে ওঠে। সে বলতে থাকে প্রজাপতির ঋতু চলে এসেছে, এখন প্রজাপতিরা তাকে মেরে ফেলবে। ভাইয়ের এই অবস্থা দেখে গান্তের খুবই খারাপ লাগে। তখনই সে লির মেসেজগুলো দেখতে পায় যে কিনা তাকে টাকা নেওয়ার জন্য ডাকছিল। গান্তে ঠিক করে যে সে ওই টাকা নেওয়ার জন্য নয় বরং অটোগ্রাফের জন্য মুনিয়ং এর কাছে যাবে, যাতে করে সে তার ভাইয়ের মন কিছুটা হলেও ভালো করতে পারে। পরদিন গান্তে চলে যায় মুনিয়ং এর অফিসে এবং সেখানে সাজিয়ে রাখা মুনিয়ং এর লেখা বইগুলো পড়তে থাকে। তার মুনিয়ং এর লেখা বেশ ভালো লাগে। তখনই মুনিয়ং সেখানে আসে এবং গান্তেকে দেখে তার খুবই ভালো লাগে। সে মনে মনে গান্তেকেই চাইছিল। তবে গান্তের কাছে এসে সে বেশ ভাবের সাথে বলে যে সে তো তাকে ভালো ছেলে ভেবেছিল, কিন্তু গান্তে আর সবার মতোই লোভী এবং জিজ্ঞাসা করে যে তার কত টাকা লাগবে এবং ব্যাগ থেকে টাকা বের করতে থাকে, যা দেখে গান্তে রেগে যায় এবং বলে সে টাকার জন্য এখানে আসেনি। মুনিয়ং তখন জিজ্ঞাসা করে যে সে কেন এসেছে। তখন সে বলে সে আরেকবার তার চোখগুলো দেখতে এসেছিল, কেননা তার চোখগুলো দেখে গান্তের প্রথম ভালোবাসার কথা মনে পড়ে যায়। দৃশ্য ফ্ল্যাশব্যাকে গেলে আমরা বুঝতে পারি যে মুনিয়ং সেই মেয়ে যে কিনা গান্তেকে পানি থেকে বাঁচিয়েছিল। অর্থাৎ গল্পের শুরুতে যে ছেলেটি মুনিয়ং এর পিছু পিছু যাচ্ছিল সেই ছেলেটি মূলত ছিল গান্তে, যে ব্যাপারে গান্তে এখনো পর্যন্ত জানতো না। তবে মুনিয়ং এই সবটা বুঝতে পেরেছিল। মুনিয়ং গান্তেকে জিজ্ঞাসা করে যে ওই মেয়ের সাথে কাটানো সময়গুলো কি গান্তের এত প্রিয় যে তার এখনো পর্যন্ত মনে আছে। তখন গান্তে বলে সে কখন বলল তার প্রিয়, ওই সময়গুলো তার জন্য অনেক বেশি ভয়ঙ্কর, আর এই কারণেই তার ওই সময়গুলো মনে আছে। গান্তে খুব সম্ভবত প্রজাপতি মেরে ফেলার কথাগুলোই বলছিল। এখন মুনিয়ং বলে আমাদের খারাপ স্মৃতিগুলোই সব সময় মনে থাকে, ভালো আমরা ভুলে যাই। এখন গান্তে বলে তার কোনো টাকা লাগবে না। মুনিয়ং যেন লুইকে বলে দেয় চিন্তার কোনো কিছু নেই। তখন মুনিয়ং এর অ্যাসিস্ট্যান্ট এসে গান্তেকে জিজ্ঞাসা করে সে অটোগ্রাফ নিয়েছে কিনা। এই কথা শুনে গান্তে বেশ লজ্জা পেয়ে যায়। মুনিয়ংও হেসে তার অটোগ্রাফ দিয়ে দেয়। গান্তে বলে এই অটোগ্রাফ তার জন্য নয় বরং তার ভাইয়ের জন্য সে নিচ্ছে। অটোগ্রাফ নিয়ে গান্তে চলে যাচ্ছিল। তখন মুনিয়ং বলে আবারও দেখা হবে। তার উত্তরে গান্তে বলে তার মনে হয় না তাদের আবারও দেখা হবে। এই বলেই সে বেরিয়ে পড়ে। মুনিয়ং বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে দেখতে থাকে এবং মনে মনে বলতে থাকে যে সে যে কোনো মূল্যে গান্তেকে নিজের করেই ছাড়বে। একথা বলেই সে গান্তেকে নিজের হাতের মুঠোয় ধরে ফেলার ভান করে। আর এরপর সে ডেকে পাঠায় সানজিকে। সানজি হলো মুনিয়ং এর অ্যাসিস্ট্যান্ট। তার অভিযোগ মুনিয়ং কখনোই তাকে কোনো গুরুত্বপূর্ণ কাজ দেয় না। আজ মুনিয়ং তাকে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ দিবে, আর তা হলো যে ছেলেটি এইমাত্র এসেছিল তার ব্যাপারে সকল তথ্য খুঁজে বের করতে হবে। এই ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না, এমনকি লিকেও নয়। সানজি এতে করে খুশি হয়ে এই কাজটি করতে রাজি হয়ে যায়। এদিকে গান্তে যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন সে জেসুকে কল করে এবং শান্তের ব্যাপারে জিজ্ঞাসা করে। জেসু বলে শান্তে বেশ ভালোই আছে। তখনই গান্তে বলে সে শান্তের জন্য মুনিয়ং এর অটোগ্রাফ নিয়ে আসছে, যা শুনে শান্তে অনেক এক্সাইটেড হয়ে যায়। আর এরপর গান্তে যখন ওই বইটি খোলে তখন সে দেখতে পায় মুনিয়ং সেখানে কোনো রকম অটোগ্রাফ দেয়নি, বরং শান্তের উদ্দেশ্যে ছোট্ট একটি মেসেজ লিখেছে। সে শান্তিকে তার বুক লঞ্চ পার্টিতে আমন্ত্রণ করেছে।
পার্টিতে শান্তে অটোগ্রাফের সাথে সাথে মুনিয়ং এর সাথে ফটো তুলতে পারবে আর তার সাথে অনেক সময় কাটাতেও পারবে। এখন লেখাটি পড়ে গান্তে খুবই বিরক্ত হয়, কারণ সে আবারও মুনিয়ং এর সাথে দেখা করতে চাইছিল না। তবে মুনিয়ং তো এটাই চাইছিল, তাই তো সে অটোগ্রাফের ব্যাপারটা ঝুলিয়ে রাখে। এখন মুনিয়ং বুঝতে পারে ভাইয়ের অটোগ্রাফের জন্য গান্তে বারবার তার কাছে আসবে। গান্তে বাড়ি ফিরে শান্তেকে এই ব্যাপারে বলতেই শান্তে খুবই খুশি হয়ে যায়। সে পার্টিতে পরার জামা কাপড় ঠিক করতে থাকে। ভাইকে এতটা এক্সাইটেড দেখে গান্তে ঠিক করে শান্তে পার্টিতে যাবে, তবে গান্তে তাকে নিয়ে যাবে না। জেসুকে দিয়ে সে শান্তেকে পার্টিতে পাঠাবে। জেসুও শান্তেকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এখন গান্তে হাঁপ ছেড়ে বাঁচে এবং তার কাজে রওনা হয়। হসপিটালে কাজ ছেড়ে দেওয়ার পর সে শ্রমিকের কাজ নিয়েছে। কাজ শেষ করে গান্তে যখন ফিরে আসছিল তখন তার দেখা হয় নামজুরির সাথে। নামজুরি এবং গান্তে একই স্কুলে পড়তো, অর্থাৎ তারা দুজন বন্ধু ছিল। নামজুরি গান্তেকে বলে সে জেসুর কাছে শুনেছে গান্তে চাকরি ছেড়ে দিয়েছে, তাহলে সে এখন নতুন কোন হসপিটালে যাবে বলে ঠিক করেছে। উত্তরে গান্তে বলে সে কোনো না কোনো হসপিটাল ঠিকই খুঁজে বের করবে। তখন নামজুরি বলে তার হসপিটালে একটি কেয়ার গিভারের পোস্ট খালি আছে। যেহেতু সে অনেক আগে থেকেই কেয়ার গিভারের কাজ করে, তাই সে ভালো বেতনে সেখানে কাজ পেয়ে যাবে। গান্তে জিজ্ঞাসা করে তার হসপিটাল কোথায়। নামজুরি বলে তার হসপিটাল সানজেন শহরে অবস্থিত। সানজেন শহরের নাম শুনতেই গান্তে কেন যেন চিন্তিত হয়ে পড়ে। দৃশ্য ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই ছোটবেলায় যখন গান্তে এবং শান্তে সানজেন শহরে ছিল তখন সেখানে তার মায়ের খুন হয়েছিল। খুনের সময় শান্তে সেখানেই উপস্থিত ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে তার মাকে কে খুন করেছে। শান্তে বলে প্রজাপতিরা তার মাকে খুন করেছে। যেহেতু তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, তাই পুলিশ শান্তেকে পাগলাগারোতে এবং গান্তেকে এতিমখানায় রেখে আসতে চেয়েছিল। তবে গান্তে সেটা মেনে নিতে পারেনি, তাই সে ওই শহর থেকে ভাইকে নিয়ে পালিয়ে এসেছিল। আর এ কারণেই সে সানজেন শহরে যেতে ভয় পাচ্ছে। আপাতত সে নামজুরিকে বলে সে যদি চাকরিটি করে তাহলে সে তাকে জানাবে। নামজুরি বলে যে সে যদি সানজেন শহরে যায় তাহলে তার বাড়িতেই থাকতে পারবে। পরদিন সকাল থেকে শান্তে পার্টিতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। অন্যদিকে জেসুকে গান্তে কলের পর কল করেই যায়। জেসু কোনো মতেই কল রিসিভ করে না। সে গত রাতে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে তার হুঁশ ছিল না, তাই সে ফোন না ধরে অঘরে ঘুমাচ্ছিল। কাউকে না কাউকে তো শান্তের সাথে যেতেই হবে, তাই এবার বাধ্য হয়ে গান্তেকেই রওনা হতে হয়। ভ্যানুতে পৌঁছে গান্তে ভাইকে বলে যে সে যেন মুনিয়ং এর অটোগ্রাফ এবং ফটো নিয়ে তার কাছে চলে আসে। সে দূরে দাঁড়িয়ে থাকবে। গান্তে আসলে মুনিয়ং এর সামনে যেতে চাইছিল না, তাই সে বাইরেই অপেক্ষা করে। যদিও মুনিয়ং তাকে দেখে ফেলে এবং প্রচন্ড খুশি হয়ে যায়। শান্তে ভেতরে যাওয়ার জন্য লাইনে দাঁড়ালে সেখানে একটি বাচ্চাকে ডাইনোসরের কস্টিউম পরে থাকতে দেখতে পায়। সে ডাইনোসর খুবই পছন্দ করে, তাই দেরি না করে বাচ্চাটির কাছে সে চলে যায় এবং তার কস্টিউম ছুঁয়ে দেখতে থাকে। এতে করে বাচ্চাটি ভয় পেয়ে যায় এবং কাঁদতে শুরু করে। বাচ্চাটির বাবা এসে শান্তেকে চুল ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর লোকটি তাকে ভীষণ মারতে থাকে। শান্তের কান্না শুনে গান্তে ছুটে আসে এবং তাকে রক্ষা করে নেয়। এই সব দূর থেকে মুনিয়ং দেখছিল। গান্তে লোকটিকে মারতে যাবে, ঠিক তখনই মুনিয়ং সেখানে চলে আসে। মুনিয়ং লোকটিকে বলে শান্তের কাছে ক্ষমা চাইতে, কিন্তু লোকটি তা করে না। তখন মুনিয়ং তার মাথার চুল টেনে ধরে বলে এবার কি সে বুঝতে পেরেছে কারো চুল টানলে কেমন লাগে। তার এই আচরণ দেখে গান্তে বেশ অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই শান্তে নিজেকে একটি ঘরে লক করে বসে আছে এবং কাঁদছে। সেই ঘরের বাইরে মুনিয়ং এবং গান্তে বসে আছে। গান্তেকে মুনিয়ং বলে সে কেন শান্তের কাছে যাচ্ছে না। গান্তে বলে শান্তে শান্ত না হওয়া পর্যন্ত সে কাউকে কাছে ঘেঁষতে দিবে না। মুনিয়ং তখন উঠে যেতে গেলে গান্তে তাকে হাত ধরে থামায়। তখন মুনিয়ং বলে সে তো এখানে রাত পর্যন্ত বসে থাকতে পারবে না। গান্তে তখন বলে সে মুনিয়ংকে ডেকে আনেনি, সে চাইলে এখান থেকে চলে যেতে পারে। একথা বলে সে মুনিয়ং এর হাত ছেড়ে দেয়। তবে মুনিয়ং চলে না গিয়ে গান্তের ক্যাপ খুলে বলে ক্যাপ ছাড়াই গান্তেকে বেশ হ্যান্ডসাম লাগে। তবুও গান্তে তার ক্যাপটি নিয়ে পরে ফেলে। তখন সেখানে একজন লোক আসে এবং মুনিয়ং এর মাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। মুনিয়ং এতে করে অনেক বেশি রেগে যায় এবং লোকটিকে মারতে যায়, কিন্তু তখনই গান্তে মুনিয়ং এর হাত ধরে ফেলে এবং লোকটিকে চলে যেতে বলে।
মুনিয়ং লোকটির পেছনে যেতে লাগলে গান্তে আবারও তার হাত ধরে ফেলে এবং তাকে যেতে মানা করে। মুনিয়ং বলে সে তাকে থামানোর কে, এই বলে সে লোকটির পেছনে চলে যায়। মুনিয়ং এর কথা শুনে গান্তের বেশ খারাপ লাগলেও মুনিয়ং এর কথা ভেবে সে তার পেছন পেছন যায়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মুনিয়ং লোকটিকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল, এতে করে লোকটি অনেক বেশি আঘাত পেয়েছিল। গান্তে লোকটিকে চলে যেতে বলে, কিন্তু মুনিয়ং এর রাগ তবুও কমেনি। গান্তে তাকে বলে বড় বড় নিঃশ্বাস নিতে এবং হাত দুটো বুকের কাছে এনে নিজেকে নিজে জড়িয়ে ধরতে, এভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায়। তখন মুনিয়ং বলে তার রাগ কমানোর বা নিয়ন্ত্রণ করার কাজটি গান্তে নিতে পারে, অর্থাৎ সে তার পার্সোনাল সেক্রেটারি হতে পারে। কিন্তু গান্তে তাতে না করে দেয় এবং বলে মুনিয়ংকে সে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না, সে নিয়ন্ত্রণের বাইরে। বরং সে যা করতে পারবে তা হলো মুনিয়ং এর থেকে দূরে থাকা। এই বলে গান্তে সেখান থেকে চলে যায়। মুনিয়ং বলে সে তার কাছ থেকে চলে যাচ্ছে না, বরং তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, কারণ সে তাকে ভয় পায়। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই সব টিভি চ্যানেলে মুনিয়ং আজ যে কাণ্ড করেছে তা প্রচার করা হচ্ছে। এতে করে মুনিয়ং এর রেপুটেশন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাকে নিয়ে লি খুবই চিন্তিত হয়ে পড়ে, কিভাবে আবারও তার হারানো সম্মান ফিরিয়ে আনবে তা নিয়ে পরিকল্পনা করতে থাকে। তবে যাকে নিয়ে সে এত কিছু ভাবছিল অর্থাৎ মুনিয়ং এইসবে পাত্তাই দেয় না। এদিকে গান্তে তার ভাইকে নিয়ে বাড়ি ফিরে আসে। তারা দুজনে ঠিক করে যে তারা আবারও সানজেন শহরে ফিরে যাবে। সেই ব্যাপারটা নামজুরিকে কল দিয়ে জানায়। সন্ধ্যায় গান্তে জেসুর সাথে বসে কথা বলছিল, যেখানে জেসু শান্তের সাথে পার্টিতে যেতে না পারায় তাকে সরি বলে। তখন গান্তে জেসুকে বলে যে জীবনে এত ভবঘুরে হয়ে না থেকে এবার বরং কিছু একটা করতে। জেসু জিজ্ঞাসা করে তার হঠাৎ কি হয়েছে, সে সব কেন বলছে। গান্তে বলে যে তার সবসময় মনে হয়েছে যে সে শান্তের ভয়ের কারণে ছুটে বেরিয়েছে, তবে আজ সে বুঝেছে যে সে নিজেই নিজের জন্য পালিয়ে বেড়ায়। এদিকে মুনিয়ং দেখে তার ফোনে শান্তে মেসেজ করেছে এবং লিখেছে তারা এখন সানজেন শহরে ফিরে যাচ্ছে। তাই সে ঠিক করে নেয় সেও গান্তের পেছন পেছন সানজেন শহরে চলে যাবে। এরপর আমরা দেখতে পাই গান্তে সানজেন শহরে হাসপাতালে নার্সদের কাজ শুরু করেছে। একদিন হঠাৎ করে সে তার সামনে মুনিয়ংকে দেখতে পায় এবং চমকে ওঠে। গান্তে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে, সে আসলে কি চায়। মুনিয়ং বলে সে গান্তেকে চায়। সে জীবনে যখনই যা চেয়েছে সবকিছু সে নিজের করে নিয়েছে, এবার সে গান্তেকে নিজের করে নিতে চায়। তাদের কথাবার্তার মাঝখানেই সেখানে হসপিটালের হেড নার্স পার্ক চলে আসে এবং মুনিয়ংকে বলে তাকে হসপিটালের ডিরেক্টর ডাকছে। হাসপাতালের ডিরেক্টর মুনিয়ংকে বলে তার বাবার একটি জরুরি অপারেশন করা দরকার, এছাড়া তাকে বাঁচানো যাবে না। তাদের কথা থেকে আমরা জানতে পারি মুনিয়ংও ছোটবেলায় এই শহরেই ছিল। মুনিয়ং বলে সে এই হসপিটালের রোগীদের গল্প শোনাতে চায়। ডিরেক্টর বলে কাজটি করতে হলে তাকে বিনিময়ে প্রতিদিন তার বাবাকে আধা ঘন্টার জন্য হাঁটাতে নিতে হবে। মুনিয়ং বলে এমন কোনো শর্ত হলে সেই কাজটি করতে রাজি না। এই বলে মুনিয়ং সেখান থেকে চলে যায়। গান্তেও তার কাজে যাওয়ার জন্য পোশাক পরিবর্তন করছিল। এমন সময় ওই ঘরে মুনিয়ং ঢুকে যায়। তাকে দেখে গান্তে খুবই বিব্রত বোধ করে, তবে মুনিয়ং তা একেবারেই পাত্তা দেয় না। তাদের দুজনকে এই অবস্থায় নামজুরি দেখে ফেলে। সে মুনিয়ংকে নিয়ে হসপিটালের বাইরে আসে। মুনিয়ং বলে সে জানে নামজুরি তাকে কি বলতে চায়। সে চাইছে যেন তারা দুজন পূর্ব পরিচিত, এই ব্যাপারটা কেউ না জানে। নামজুরি বলে ঠিক তাই। এরপর নামজুরি জিজ্ঞাসা করে যে মুনিয়ং এর সাথে গান্তের কি সম্পর্ক। তখন মুনিয়ং বলে তার এবং গান্তের সম্পর্ককে মুখে বুঝিয়ে বলা যাবে না। তারা যতবার একে অপরের সাথে দেখা করেছে তাদের জীবনের অদ্ভুত পরিবর্তন ঘটেছে। সোজা কথায় বলতে হলে তারা একে অন্যের জন্যই সৃষ্টি হয়েছে। মুনিয়ং এর মুখে এসব কথা শুনে নামজুরির বেশ হিংসা হয়। সে গান্তেকে অনেক আগে থেকেই পছন্দ করে। এখন ফেরার সময় মুনিয়ং গান্তেকে লিফট দিতে চায়, কিন্তু গান্তে এতে রাজি হয় না। মুনিয়ং বলে এভাবে সে কতদিন তার কাছ থেকে পালিয়ে থাকবে। রাতের বেলা মুনিয়ং সেই পুরনো প্রাসাদে যায় যেখানে সে ছোটবেলায় থাকতো। এই প্রাসাদটি জঙ্গলের অনেক ভেতরে হওয়ায় এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, কেউ এখানে থাকে না। অন্যদিকে শান্তে এবং গান্তে এসে উঠেছে নামজুরির বাড়িতে, যেখানে নামজুরি এবং তার মা থাকে। জেসুও তার সাথে সানজেন শহরে চলে এসেছে। তাদের সবাইকে আমরা একসাথে খাবার খেতে এবং বেশ আনন্দ ফুর্তি করতে দেখতে পাই। এদিকে মুনিয়ং ছিল সম্পূর্ণ একা। রাতের বেলা তার ঘুম ভেঙে যায়। সে তার সামনে তার মায়ের আত্মাকে দেখতে পায় এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই তার মনে পড়ে নিজেকে শান্ত করার জন্য গান্তের শিখিয়ে দেওয়া পদ্ধতি। সে তার হাত দুটো বুকের কাছে টেনে নেয় এবং ভাবতে থাকে গান্তে তার পাশেই আছে।
এভাবে তার অনেকটা স্বস্তি বোধ হয়। সকালে লি মুনিয়ংকে কল দেয় এবং বলে খুব দ্রুত সিওলে ফিরে যেতে হবে। তবে মুনিয়ং তো এত সহজে সিওলে ফিরে যাবে না, বিশেষ করে যতদিন না পর্যন্ত সে গান্তেকে নিজের করে নিচ্ছে। এদিকে আমরা জেসুকে দেখতে পাই যে কিনা সানজেন শহরে একটি ছোট্ট পিৎজার দোকান খুলেছে। সেখানে সে শান্তিকে একটি চাকরি দেয়। তার চাকরি হলো প্রত্যেকটি কাস্টমারের স্কেচ করা। তার জন্য জেসু তাকে টাকা দিবে। আসলে জেসু শান্তিকে ব্যস্ত রাখার জন্য এই কাজটি দিয়েছিল। অন্যদিকে মুনিয়ংকে দেখা যায় যে কিনা ওই গল্প শোনানোর কাজটি নিয়েছে, কারণ তাকে যে কোনো কিছুর বিনিময়ে গান্তের কাছাকাছি থাকতে হবে। আর এর বিনিময়ে সে তার বাবাকেও আধা ঘন্টা হাঁটাতে রাজি আছে। এখন গল্প শোনানো কাজটি নিলেও সে বেশি একটা মনোযোগ রোগীদের দিকে দেয় না, কারণ তার পুরো মনোযোগ তো গান্তের দিকেই ছিল। খুব দ্রুত সে গল্প শোনানো শেষ করে গান্তের কাছে চলে যায়, তবে গান্তে তাকে পাত্তা দিতে চায় না। তখন মুনিয়ং সকলের সামনে চিৎকার করে তাকে একটি বিব্রতকর প্রশ্ন করে, যা শুনে গান্তে সহ সকলে আশ্চর্য হয়ে যায়। গান্তে দ্রুত মুনিয়ংকে পাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে সে এসব কেন করছে। তখন মুনিয়ং বলে গান্তে তাকে পাত্তা না দিলে সে এমনটাই করবে। এখন শান্তে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য হসপিটালে আসে। সে সেখানে মুনিয়ংকে দেখে পেছন পেছন যেতে থাকে। হঠাৎই তার সামনে গান্তে চলে আসে এবং জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। শান্তে বলে সে এইমাত্র মুনিয়ংকে দেখেছে। তখন গান্তে বলে সে ভুল দেখেছে, মুনিয়ং এর এখানে আসার কথা না। এরপর গান্তে ভাইকে নিয়ে হসপিটালের ডিরেক্টরের কাছে যায়। সে আসলে জানতে চাইছিল তার ভাইয়ের রোগের কোনো চিকিৎসা আছে কিনা। ডিরেক্টর অনেকক্ষণ ধরে শান্তিকে পর্যবেক্ষণ করে। এরই মধ্যে শান্তি ডিরেক্টরের সাথে বেশ মিশে যায় এবং বলে সে ড্রয়িং করতে পছন্দ করে। শান্তি তার ড্রয়িংগুলো ডিরেক্টরকে দেখায়। ডিরেক্টর এটা বুঝতে পারে যে এই আর্টের মাধ্যমে শান্তির চিকিৎসা করা যাবে। সে জানালা দিয়ে বাইরে তাকায় এবং বলে বাইরে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই দৃশ্যটি সে দেওয়ালে আঁকতে চায়। শান্তি যেন তাকে সাহায্য করে। শান্তি বলে ডিরেক্টর যদি তাকে ফিস দেয় তবে সে এই কাজটি করবে। এই কথা শুনে ডিরেক্টর বলে তার কাজ যত বেশি ভালো হবে সে তত ভালো ফিস পাবে। এই কথা শুনে শান্তি বেশ খুশি হয়ে যায়। বাড়ি ফিরে গান্তে দেখতে পায় শান্তি একটি বাক্সে টাকা জমাচ্ছে। গান্তে তাকে জিজ্ঞাসা করে সে টাকা কেন জমাচ্ছে। তখন শান্তি বলে তার অনেক টাকার প্রয়োজন। গান্তে জিজ্ঞাসা করে কত টাকার প্রয়োজন। শান্তি বলে তার 3,90,00,000 টাকার প্রয়োজন। গান্তে জিজ্ঞাসা করে সে এত টাকা দিয়ে কি করবে। উত্তরে শান্তি বলে সে একটি বড় ভ্যান কিনবে, যেসব ভ্যানে মানুষেরা বসবাস করে। এতে করে তাদের আর প্রতি বছর বাড়ি পাল্টাতে হবে না। তারা তাদের ভ্যান নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে এবং সেই ভ্যানেই বসবাস করতে পারবে। তার ভাইকে প্রতি বছর বাড়িওয়ালাদের কাছ থেকে বকা শুনতে হবে না। এসব শুনে গান্তে বেশ ইমোশনাল হয়ে পড়ে এবং ভাইকে জড়িয়ে ধরে। পরদিন খবর আসে যে হসপিটাল থেকে গিদো নামের এক রোগী পালিয়ে গিয়েছে। গিদো অনেক বড় এক নেতার ছেলে এবং তাকে হসপিটালে সব সময় কড়া নজরদারির মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। হসপিটালে গিদোর পালানোর খবরে বেশ ছুটাছুটি আরম্ভ হয়। এমন সময় গান্তে দেখতে পায় গিদো মুনিয়ং এর গাড়ি করেই পালিয়ে যাচ্ছে। মুনিয়ং তাকে পালাতে সাহায্য করেছে। আরেকটি গাড়ি নিয়ে গান্তেও তাদের পেছন পেছন যেতে থাকে। মুনিয়ং গিদোকে সেখানে নিয়ে যায় যেখানে গিদোর বাবার নির্বাচনী প্রচারণা চলছিল। সেখানে গিদো মঞ্চে উঠে যায় এবং মাইকে বলতে থাকে যে সেই নেতারই ছেলে। তার সব ভাই বোনেরা সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে পারলেও সে পারেনি, কারণ ছোটবেলা থেকে তার মাথায় একটু কম বুদ্ধি ছিল। আর এই জন্য সবসময় তার বাবা মার কাছে তাকে নির্যাতিত হতে হতো। তারা তাকে কথায় কথায় শাস্তি দিত, অন্ধকার ঘরে বন্দি করে রাখত। কিন্তু তার বুদ্ধি কম, এতে তো তার কোনো দোষ ছিল না। সে শুধুমাত্র বাবা মায়ের আদর পেতে চাইতো। এই সব সহ্য করতে করতে এক সময় সে আসলেই পাগল হয়ে গিয়েছে। ছেলের মুখে এসব কথা শুনে দুঃখে কষ্টে নয় বরং নির্বাচনী প্রচারণা নষ্ট হওয়ায় গিদোর বাবা অসুস্থ হয়ে পড়ে। গান্তে ছুটে আসলেও সে গিদোকে থামায় না, কারণ তার গিদোর জন্য সহানুভূতি হচ্ছিল। গান্তের মনে পড়ে নিজের ছোটবেলার কথা। তার মা সব সময় তার চেয়ে শান্তিকেই বেশি ভালোবাসতো, তার প্রতি নজর রাখত এবং গান্তের প্রতি তার মায়ের কোনো খেয়ালই ছিল না। এসব ভেবে গান্তের মন খারাপ হয়ে যায়। আর এরপর সে মুনিয়ং এর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিদোর কাণ্ড অনুভব করতে থাকে। গান্তেকে দেখে মুনিয়ং বলে এভাবেই আসলে জীবনে মজা করতে হয়। একদিন সে গান্তেকে নিয়েও এভাবে মজা করবে, কারণ গান্তে কিভাবে ভালোবাসতে হয় তা জানে না। মুনিয়ং শিখিয়ে দিবে কি করে ভালোবাসতে হয়। গান্তে বসে বসে তার এসব কথা শুনছিল।
হঠাৎ করে মুনিয়ংকে সে জিজ্ঞাসা করে ডিরেক্টরকে সে বলেছিল সে তার বাবাকে হাঁটাতে নিয়ে যাবে, তা সে করলো না কেন। মুনিয়ং বলে সে তা করবেও না। মুনিয়ং এরপর নিজের বাবা মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। এসব শুনে হঠাৎ করে কান্তে রেগে যায় এবং তাকে গাড়ি থামাতে বলে। এরপর সে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে। পেছন থেকে মুনিয়ং চিৎকার করে এবং গান্তেকে বলতে থাকে যে সে গান্তেকে ভালোবাসে, কিন্তু গান্তে তবুও থামে না, তার কথায় গুরুত্ব দেয় না, তার অনুভূতি বুঝতে পারে না। এখন এদিকে হসপিটালের হেড নার্স পার্ক ডিরেক্টরকে বলে যে তাদের উচিত মুনিয়ংকে বের করে দেওয়া, তার জন্য অনেক রকম সমস্যা হচ্ছে। তবে ডিরেক্টর বলে তাদের উচিত মুনিয়ংকে আরেকটু সময় দেওয়া। মুনিয়ং এর সেই কাণ্ডের পর গীতও কিছুটা সুস্থ অনুভব করছিল। এখন মুনিয়ং এর দেখা হয় শান্তের সাথে। শান্তে মুনিয়ংকে দেখে খুবই খুশি হয় এবং তার সাথে অনেক ছবিও তোলে। অন্যদিকে গীতর বাবা হসপিটালে আসে এবং বেশ চিৎকার চেঁচামেচি করতে থাকে। এই সময় গান্তে আসলে আবারও সব দোষ গান্তের উপর গিয়ে পড়ে। গীতর বাবা গান্তের গালে জোরে একটা চড় বসিয়ে দেয়। তখন মুনিয়ং গান্তের গালে চড়ের দাগ দেখে জিজ্ঞাসা করে তাকে কে চড় দিয়েছে। গান্তে বলে তাতে তার কি যায় আসে, তার তো ইমোশন বলতে কিছুই নেই, তাহলে সে কেন এসব জিজ্ঞাসা করছে। এসব বলে গান্তে সেখান থেকে চলে যায়। মুনিয়ং হসপিটালে যায় এবং বলে সে মিস্টার কেদোকে হাঁটাতে এসেছে। এই সব কিছু সে বিশেষ একজনের জন্য করছে। কেদো মুনিয়ং এর বাবা ছিল। আর এরপর দেখা যায় লি মুনিয়ং এর খোঁজে সানজেন শহরে চলে এসেছে। সে জেসুর পিৎজার দোকানে বসেছিল। এমন সময় সেখানে নামজুরি আসে এবং একটি ড্রিঙ্কস অর্ডার করে। প্রথম দেখাতেই লি নামজুরির প্রেমে পড়ে যায়। সে নামজুরিকে তার সাথে ড্রিঙ্কস করতে বলে, কিন্তু নামজুরি তাকে পাত্তা দেয় না। এদিকে মুনিয়ং তার বাবার সামনে গেলে তার বাবা তাকে দেখে জিজ্ঞাসা করে সে এখনো বেঁচে আছে কেন, সে মারা গেল না কেন। এসব কথা শোনার পরও মুনিয়ং চেষ্টা করে তার বাবাকে হাঁটাতে নিয়ে যেতে, কারণ সে গান্তেকে ইমপ্রেস করতে চাইছিল। কিন্তু তার বাবা তার গলা চেপে ধরে এবং তাকে মনস্টার বলে ডাকতে থাকে। হসপিটালের স্টাফরা কোনো মতে মিস্টার কেদোকে সেখান থেকে নিয়ে যায়। এতে করে মুনিয়ং এর ভীষণ মন খারাপ হয়ে যায়। গান্তে যখন বাড়ি ফিরছিল তখন সে দেখতে পায় মুনিয়ং তার গাড়িতে না চড়ে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। তবে গান্তে তাকে এড়িয়ে চলে যায়। বাড়ি ফিরে তার মনে হতে থাকে যে মুনিয়ং এর সাথে এই ব্যবহার করা তার উচিত হয়নি। অন্যদিকে মুনিয়ং হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে পড়ে। সেখানে বসে সে ভাবতে থাকে গান্তেও তাকে কখনো বুঝতে পারলো না। এমন কোনো মানুষ নেই এই পৃথিবীতে যে কিনা তাকে বুঝতে পারবে। এদিকে অপরাধবোধ থেকে গান্তে মুনিয়ং এর লেখা একটি বই টেনে নিয়ে পড়তে শুরু করে। সেখানে একটি জম্বি বাচ্চা এবং তার মায়ের ভালোবাসার গল্প পড়ে গান্তের চোখ ভিজে আসে। তার নিজের মায়ের কথা মনে পড়ে যায় এবং খুব মন খারাপ হয়। গান্তে কখনোই নিজের মায়ের কাছ থেকে ওই ভালোবাসাটা পায়নি যেটা সে চেয়েছিল। এমন সময় সেখানে জেসু আসে এবং তাকে জানায় আজ সে হসপিটালে গিয়েছিল। সেখান থেকে সে জানতে পেরেছে যে মুনিয়ংকে তার বাবা গলা চেপে মারার চেষ্টা করেছিল। একথা শোনার সাথে সাথেই গান্তে বুঝে যায় যে মুনিয়ং কেন তখন একা একা হাঁটছিল। তাই তো তখনই গান্তে বেরিয়ে পড়ে। অনেক খোঁজার পর সে ফাইনালি মুনিয়ংকে এক বৃষ্টির মধ্যে ভিজতে দেখতে পায়। গান্তে জ্যাকেট খুলে মুনিয়ংকে পরিয়ে দেয় এবং বলে সে এইসব পাগলামি কেন করছে। গান্তেকে দেখে মুনিয়ং ভীষণ খুশি হয়। মুনিয়ং এর বাড়ি অনেক দূরে হওয়ায় এবং বৃষ্টির জন্য গান্তে মুনিয়ংকে নিজের বাড়িতেই নিয়ে যায়। বৃষ্টি কমলে গান্তে তাকে ফিরে যেতে বলে, কিন্তু মুনিয়ং ফিরে যায় না। সারা রাত সে নানান বাহানায় গান্তেকে বিরক্ত করতে থাকে। পরদিন সকালে মুনিয়ংকে তার বাড়িতে দেখে নামজুরি বেশ অবাক হয়। সে জিজ্ঞাসা করে মুনিয়ং এখানে কি করছে। মুনিয়ং বলে সে রাতে এখানেই ছিল। কথায় কথায় দুজনের মধ্যে গান্তেকে নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। নামজুরি মুনিয়ংকে একটি চড় মেরে বসে। এতে করে তাদের মধ্যে ঝগড়া আরো বেশি বেড়ে যায় এবং এক সময় হাতাহাতি শুরু হয়ে যায়। গান্তে এসে কোনো মতে তাদেরকে থামায়। চিৎকার চেঁচামেচিতে সবাই সেখানে চলে আসে। গান্তে নামজুরিকে ভেতরে চলে যেতে বলে আর এরপর মুনিয়ংকে সে কিছু টাকা দিয়ে বলে ট্যাক্সিতে করে বাড়ি ফিরে যেতে। মুনিয়ং চিৎকার করে বলে সে কেন তার পক্ষ না নিয়ে নামজুরির পক্ষ নিচ্ছে। নামজুরিও বাড়িতে বসে কাঁদতে থাকে এবং বলতে থাকে গান্তে শুধুমাত্র মুনিয়ং এর পক্ষ নিয়েছে, নামজুরির পক্ষ নেয়নি। গান্তে সব সময় নামজুরির সাথে খুব ফর্মালি কথা বলে আর মুনিয়ং এর সাথে এমন ভাবে কথা
বলে যেন তারা অনেক দিনের বন্ধু। সেই সাথে রাতে তারা এক ঘরেও ছিল। নামজুরির মা বলে গান্তে এমন ছেলে নয়। এদিকে শান্তেও গান্তের উপর রাগ করে, কারণ মুনিয়ং রাতে এখানেই ছিল আর গান্তে তাকে এই ব্যাপারে কিছুই বলেনি। গান্তে কোনো মতে ভাইকে শান্ত করে। পরদিন ভোরবেলায় লি মুনিয়ং এর বাড়িতে চলে আসে। সে কাঁদতে কাঁদতে বলে তাদের কোম্পানি দেওয়ালিয়া হতে চলেছে। মুনিয়ং ফিরে না আসলেও অন্তত সে যেন এখানে বসেই গল্প লিখতে আরম্ভ করে, তবে মুনিয়ং সরাসরি না করে দেয়। অন্যদিকে শান্তে ড্রয়িং করার জন্য হসপিটালে আসে, কিন্তু সে বুঝতে পারছিল না যে কোন রংটি ব্যবহার করবে। তখনই ডিরেক্টর এসে সবুজ রং ব্যবহার করতে বললে শান্তে বেশ রেগে যায় এবং সবুজ রং ডিরেক্টরের গায়ে ছুঁড়ে মারে। অন্যদিকে আমরা গান্তে এবং নামজুরিকে হসপিটালের ছাদে দেখতে পাই। নামজুরি অনেক সাহস করে গান্তেকে প্রপোজ করে, কিন্তু গান্তে তাকে না করে দেয় এবং বলে তারা দুজন ভালো বন্ধু হিসাবেই ঠিক আছে। এটা শুনে নামজুরির বেশ খারাপ লাগে। গান্তে শান্তেকে খুঁজে না পেলে তার বেশ চিন্তা হয়। এমন সময় এক নার্স তাকে বলে শান্তে মুনিয়ং এর সাথে বাইরে গিয়েছে। একথা শুনে গান্তে বেশ ভয় পেয়ে যায়। মুনিয়ং শান্তেকে তার বাড়িতে নিয়ে যায়। শান্তে বেশ খুশি হয়ে যায় তার বাড়ি দেখে। মুনিয়ং তাকে জিজ্ঞাসা করে শান্তে কি তার বইয়ের জন্য ড্রয়িং করার কাজ করবে। শান্তে এতে খুশি খুশি রাজি হয়ে যায়। তখন মুনিয়ং তাকে দিয়ে একটি কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়। চিন্তিত গান্তে তাকে কল করলে মুনিয়ং বলে শান্তিকে পেতে হলে গান্তে যেন ওই অভিশপ্ত মহলে চলে আসে। দৃশ্য ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই একটি ছোট্ট মেয়ে মহলের বারান্দায় দাঁড়িয়ে আছে এবং রাজকুমারের জন্য অপেক্ষা করছে। একদিন রাজকুমার আসে, কিন্তু মেয়েটির মা তাকে রাজকুমারের কাছে যেতে নিষেধ করে। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখতে পাই গান্তে ওই প্রাসাদে চলে এসেছে এবং মুনিয়ংকে বলে সে এই প্রাসাদে আগেও এসেছে। সে প্রথম দেখাতেই মুনিয়ংকে চিনতে পেরেছিল। মুনিয়ং বলে চেনার পরও সে কেন তাকে এড়িয়ে গিয়েছে। তখন গান্তে বলে মুনিয়ং তার জীবন বাঁচিয়েছে, কিন্তু সে তখন ভিতর মতো পালিয়ে গিয়েছিল আর এই অপরাধ বোধের কারণেই সে সবসময় মুনিয়ংকে এড়িয়ে চলেছে। এছাড়াও তার কাছে তার ভাই ছাড়া অন্য কারোর জন্য সময় নেই। তখন মুনিয়ং বলে তাকে মুনিয়ং এর জন্য সময় বের করতে হবে। গান্তে বলে অন্যের জন্য বেঁচে থাকতে থাকতে সে হাঁপিয়ে গিয়েছে, এই বলে সে চলে যেতে চায়। এমন সময় শান্তে চলে আসে এবং বলে সে মুনিয়ং এর সাথে কন্ট্রাক্ট সাইন করেছে। সেই বাড়িতে থেকে মুনিয়ং এর জন্য ড্রয়িং এর কাজ করবে। গান্তে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শান্তে কিছুতেই বোঝে না। সে গান্তেকে মারতে থাকে। মুনিয়ং এসে শান্তেকে শান্ত করে এবং গান্তে রেগে সেখান থেকে চলে যায়। দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা গান্তে এবং শান্তের ছোটবেলার দৃশ্য দেখতে পাই, যেখানে একদিন যখন তাদের মা গান্তেকে রেখে শুধুমাত্র শান্তের দিকে মনোযোগ দিচ্ছিল, তখন গান্তে রেগে বলেছিল যে সে চায় শান্তে যেন মরে যাক। আর এরপর দুই ভাই যখন বরফের উপর খেলছিল, তখন বরফ ভেঙে শান্তে নিচে পড়ে যায়। বাঁচাবে না ভেবেও গান্তে ভাইকে বাঁচিয়ে নেয়। এই কাজ করতে গিয়ে সে নিজে বরফে পড়ে যায়, তবে অবশ্যান্তে তাকে না বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে মুনিয়ং এই সব কিছু দেখছিল। সে গান্তেকে বাঁচিয়ে নেয়। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখতে পাই গান্তে কন্ট্রাক্ট পেপারটি পড়ছে, যেখানে মুনিয়ং লিখেছে যে সে শান্তেকে অনেক টাকা দিবে, তবে শান্তেকে তার বাড়িতে থেকে ড্রয়িং গুলো করতে হবে। তবে শান্তে লিখেছে যে তাকে টাকা না দিলেও হবে, তাকে যেন মুনিয়ং ওই বাড়ির মতোই একটি ভ্যান কিনে দেয়, কারণ তার ভাই বাড়ি পাল্টাতে একদমই পছন্দ করে না। এসব পরে গান্তে অনেক কান্না করতে থাকে। পরদিন সকালে নামজুরির মা গান্তেকে জিজ্ঞাসা করে শান্তে কোথায়। তখন গান্তে বলে শান্তে এখন মুনিয়ং এর জন্য ড্রয়িং করবে, তার সাথে মুনিয়ং এর কন্ট্রাক্ট হয়েছে। একথা শুনে নামজুরির মা ভীষণ খুশি হয়। গান্তে তাকে জিজ্ঞাসা করে এই ব্যাপারটা তার কাছে কেমন লেগেছে। নামজুরির মা বলে এই ব্যাপারটা খুবই ভালো হয়েছে। গান্তের উচিত মুনিয়ংকে ধন্যবাদ জানানো যে সে শান্তিকে এমন একটা সুযোগ দিয়েছে, ড্রয়িং এর মাধ্যমে শান্তের সুস্থতা আসতে পারে। একথা শুনে গান্তে বেশ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে লি এবং সানজি আবারও পৌঁছে যায় মুনিয়ং এর বাড়িতে, তবে এবার দরজা খুলতেই শান্তে, গান্তে নয় বরং অন্য কেউ এসেছে দেখে শান্তে দরজা বন্ধ করে দেয়। দরজা খুলছে না দেখে লি দরজা ভাঙতে যাবে, ঠিক তখনই শান্তে দরজা খুলে দেয়। লি মুনিয়ংকে জিজ্ঞাসা করে এসব কি। তখন মুনিয়ং বলে শান্তে তার সাথে থেকেই ড্রয়িং এর কাজ করবে। লি বলে মুনিয়ং নিজের খেয়াল রাখতে পারে না, শান্তের মতো একজনের খেয়াল কিভাবে রাখবে। তখন মুনিয়ং বলে তাদের দুজনের খেয়াল রাখবে শান্তের ভাই।
এমন সময় গান্তেও সেখানে চলে আসে। গান্তে বলে তার কিছু শর্ত আছে, যেমন ছুটির দিনগুলোতে শান্তে বাড়িতে থাকবে। যখনই শান্তের কাজ ছেড়ে দিতে ইচ্ছা করবে সাথে সাথে গান্তে তাকে এখান থেকে নিয়ে যাবে। সেই সাথে মুনিয়ংকে শান্তের সাথে খুব সম্মানের সাথে ব্যবহার করতে হবে। অন্যদিকে নামজুরি যখন জানতে পারে গান্তে তার বাড়ি ছেড়ে চলে গিয়েছে তখন সে প্রচন্ড কান্নাকাটি করে এবং মুনিয়ংকে গালাগাল করতে থাকে। এদিকে শান্তে একা একটি ঘরে যেতে লাগলে মুনিয়ং তাকে থামায় এবং একটি গল্প শোনায়। এক নীল দাড়িওয়ালা লোক এই বাড়িতে থাকতো। সবাই তার দাড়ির জন্য তাকে ভয় পেত, তবে এক নারী একবার তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তখন ওই লোকটি তার স্ত্রীকে এই ঘর বাদে বাকি সব ঘরে যেতে বলে, তবে তার স্ত্রী তার কথা শোনে না এবং ওই ঘরের দরজা খুলে ফেলে। দেখা যায় ঘরে ভর্তি মহিলাদের কাটা মাথা। এই গল্পটি শান্তে গান্তেকেও শোনায়। গান্তে শান্তেকে ওই ঘরে যেতে নিষেধ করে। পরদিন শান্তে, গান্তে এবং মুনিয়ং একসাথে হসপিটালে যায়। শান্তে তার ড্রয়িং এর কাজ প্রায় শেষ করে ফেলেছিল। তখন ডিরেক্টর আসে এবং বলে এই ছবিতে কিছু প্রজাপতি দিলে তা একেবারেই পারফেক্ট হবে। ডিরেক্টর চাইছিল শান্তের ভেতরের প্রজাপতির ভয় যেন দূর হয়, কিন্তু শান্তে প্রজাপতি আঁকতে না করে দেয়। মুনিয়ং যখন হেরে যাচ্ছিল তখন এক মহিলা তাকে থামায় এবং জিজ্ঞাসা করে সে এত শুকিয়ে কেন গিয়েছে, সে এতদিন কোথায় ছিল, সে কি তার মাকে চিনতে পারছে না। এক মুহূর্তের জন্য মুনিয়ং এর মনে হয় আসলে সেই বুঝি তার মা, কিন্তু যখনই সে বুঝতে পারে যে এই মহিলা তার মা নয় তখন মুনিয়ং প্রচন্ড রেগে যায় এবং বলে যে সে তার মা না, তার মা তো মারা গিয়েছে। একথা শুনে মহিলাটি অজ্ঞান হয়ে যায়। গান্তে এই সব কিছু শুনছিল। সে এরপর পার্কের কাছে মহিলার ব্যাপারে জানতে গেলে বুঝতে পারে এই মহিলাটি তার একমাত্র মেয়েকে অনেক কষ্টে লালন পালন করেছিল, কিন্তু ওই মেয়েটি কিছুদিন আগে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার মনে হয় তার মেয়ে বেঁচে আছে। সে অনেক দরিদ্র একজন মহিলা, কিন্তু তার ধারণা সে খুব ধনী একজন ব্যবসায়ীর স্ত্রী। যাই হোক, এখন মুনিয়ং তার গল্প বলার ক্লাসে যায়। সেখানে একজন রোগী মাকে নিয়ে গল্প লিখে আনলে সে প্রচন্ড রেগে যায়। রাতের বেলা মুনিয়ং তার মাকে স্বপ্নে দেখে যে তার মা তাকে বলছে যে সে যাদেরকে ভালোবাসে সবাইকে তার মা মেরে ফেলবে। কাঁদতে কাঁদতে মুনিয়ং এর ঘুম ভেঙে যায়। তার কান্না শুনে গান্তে ছুটে আসে। মুনিয়ং গান্তেকে বলে তখনই চলে যেতে। গান্তে তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে এবং বলে সে কখনোই মুনিয়ংকে ছেড়ে যাবে না। গান্তে তাকে শান্ত করে শুইয়ে দেয়। পরদিন সকালে মুনিয়ং এর ঘুম ভাঙলে সে দেখতে পায় গান্তে তার পাশে বসে আছে। মুনিয়ং ঘুম থেকে ওঠার পর গান্তে সেখান থেকে চলে যায়। গান্তে শান্তিকে নিয়ে জেসুর দোকানের দিকে যেতে থাকে। সে শান্তিকে বলে শান্তি অনেক বেশি কাজ করছে মুনিয়ং এর সাথে হাসপাতালে, আবার জেসুর সাথে। এত কাজ করলে সে অসুস্থ হয়ে যাবে। শান্তি বলে অসুস্থ সে নয়, বরং গান্তে অসুস্থ। এ কারণে প্রায় রাতে সে কান্না করে। ভাইয়ের মুখে এ কথা শুনে গান্তে চুপ হয়ে যায়। অন্যদিকে মুনিয়ং এর অতীতের একটি কথা মনে পড়ে, যেখানে তার মা তাকে বলছিল যে তার লম্বা চুল যেন সে কখনো না কাটে। লম্বা চুলে তাকে তার মায়ের মতো লাগে। ছোট্ট মুনিয়ং বলে তার লম্বা চুল ভালো লাগে না। এতে করে মুনিয়ং এর মা প্রচন্ড রেগে যায় এবং সে রেগে তাকে জিজ্ঞাসা করে সে কি তার মায়ের কথা শুনবে না। এতে করে মুনিয়ং ভয় পেয়ে যায়। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখতে পাই মুনিয়ং তার চুল কাটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় সেখানে লি চলে আসে। মুনিয়ংকে দেখেই সে বুঝতে পারে তার অবস্থা ভালো না, তাই লি তাকে তার সাথে করে এখান থেকে নিয়ে যেতে চায়। তবে মুনিয়ং কিছুতেই সেখান থেকে যাবে না বললে লি তাকে জোর করতে থাকে। এমন সময় গান্তে সেখানে চলে আসে এবং লিকে বলে সে এইভাবে করে মুনিয়ংকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। তার এই কথা শুনে মুনিয়ং অনেক খুশি হয়ে যায়। তার খুশি আরো বেশি বেড়ে যায় যখন গান্তে বলে সে মুনিয়ংকে নিয়ে বেড়াতে যাবে। এরপর তারা দুজন ঘুরে বেড়ায়, রেস্টুরেন্টে খেতে যায়। মুনিয়ংকে দেখে অনেক খুশি মনে হয়। এই সময় গান্তের কাছে নামজুরির কল আসে। মুনিয়ং গান্তের ফোন টেনে নিয়ে রিসিভ করে। নামজুরি জিজ্ঞাসা করে গান্তে কোথায়, সে আজ হসপিটালে কেন আসেনি। মুনিয়ং বলে সে আজ ছুটি নিয়েছে মুনিয়ং এর সাথে সময় কাটানোর জন্য। এরপর ফোন রেখে মুনিয়ং জিজ্ঞাসা করে আজকে কি তারা ডেটে এসেছে। তখন গান্তে বলে এমন কিছুই নয়, সে শুধুমাত্র মুনিয়ং এর সাথে থাকতে চায়। এর আগের বার সে মুনিয়ংকে ফেলে চলে গিয়েছিল, তাই এবার সে মুনিয়ং এর সাথে থাকার চেষ্টা করছে, এর বেশি কিছু না।
অন্যদিকে লিকে দেখা যায় যে কিনা মন খারাপ করে ড্রিঙ্কস করছিল। মুনিয়ংকে ফিরিয়ে আনতে না পেরে তার অবস্থা খুবই খারাপ ছিল। সে মুনিয়ংয়ের উদ্দেশ্যে বলে যে একটা ছেলের জন্য সে তার সাথে এমন করলো। সে অনেক সুন্দরী একজন মেয়েকে ডেট করবে। তার পাশে বসে নামজুরিও ড্রিঙ্কস করছিল। নামজুরির গানদের জন্য ভীষণ মন খারাপ ছিল, তাই সে ড্রিঙ্কস করছিল। লি তাকে তার সাথে বসতে বলে। নামজুরি প্রথমে তার সাথে বসে সুন্দর করে গল্প করলেও যখনই সে জানতে পারে যে লি মুনিয়ংয়ের ম্যানেজার, তখনই সে লিকে একটি জোরে চড় বসিয়ে দেয়। পরদিন গানতে ডিরেক্টরের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে মুনিয়ংয়ের মায়ের সম্পর্কে সে কিছু জানে কিনা। মুনিয়ং প্রায় তার মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে। তখন ডিরেক্টর বলে মনে হয় মুনিয়ংয়ের মাও একজন বড় হরর রাইটার ছিল। একদিন হঠাৎ করে সে কোথাও একটা উধাও হয়ে যায়। সবাই ভাবে মুনিয়ংয়ের বাবা তাকে মেরে ফেলেছে, কিন্তু আজ পর্যন্ত মুনিয়ংয়ের মাকে জীবিত অথবা মৃত খুঁজে পাওয়া যায়নি। এখন গানতে ওই মহিলাটির কাছে যায় যে কিনা মুনিয়ংকে তার মেয়ে মনে করেছিল। কান্তে জিজ্ঞাসা করে যে তার মেয়ে কি আজ হসপিটালে এসেছে কিনা। সে মুনিয়ংয়ের কথাই জিজ্ঞাসা করে। তখন মহিলাটি বলে তার মেয়ে কি করে আসবে, তার মেয়ে তো মারা গিয়েছে। মহিলাটি তার মেয়ের গল্প গান্তেকে বলে। গল্প শোনার পর গান্তে তার মায়ের কথা ভীষণ মনে পড়তে থাকে। গান্তে বাড়ি ফিরে আসলে দেখতে পায় মুনিয়ং সিঁড়িতেই বসে ঘুমিয়ে পড়েছে। সেইখানে গান্তের উপর ভীষণ রাগ করে এত দেরি করে আসার জন্য। মুনিয়ং বলে সে তার জন্য অনেক বেশি চিন্তিত ছিল। গান্তে তখন তাকে একটি পুতুল দেয় এবং বলে এটি হলো দুঃস্বপ্ন ক্যাচার, এটা মুনিয়ংয়ের সকল খারাপ স্বপ্ন খেয়ে ফেলবে। মুনিয়ং বলে সে বাচ্চা নয় যে এইসবে বিশ্বাস করবে। তখন গান্তে বলে সে তার ভাইয়ের জন্য এটি বানিয়েছিল। তার ভাই বিশ্বাস করত যে এটি পাশে থাকলে সে দুঃস্বপ্ন দেখে না। আসলে সবকিছু নির্ভর করছে বিশ্বাসের উপর। মুনিয়ং তখন ওই পুতুলটিকে কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর গান্তে শান্তের কাছে যায় এবং তাকে বলে পরদিন তারা ওই রেস্টুরেন্টে যাবে যেখানে তারা মায়ের সাথে যেত। শান্তে বলে ওই রেস্টুরেন্টের খাবার শান্তের একদমই ভালো লাগে না। শুধুমাত্র গান্তে পছন্দ করত বলেই তাদের মা তাদেরকে সেখানে নিয়ে যেত। এ থেকে গান্তে বুঝতে পারে যে তার প্রতিও তার মায়ের মনোযোগ ছিল। তাকেও তার মা সমানভাবেই ভালোবাসত, যা গান্তে কখনোই বুঝতে পারেনি। এইসব ভেবে তার মায়ের জন্য ভীষণ মন কাঁদে। পরদিন হাসপাতালে গিয়ে মুনিয়ং জানতে পারে তার গল্প বলার ক্লাস কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে, কারণ তার জন্য ওই মহিলাটির শরীর অনেক অসুস্থ হয়ে পড়েছে। মহিলাটির মুনিয়ংয়ের সাথে দেখা হয় এবং সে আগের দিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। মুনিয়ং বলে তার জন্য মুনিয়ংয়ের চাকরি চলে গিয়েছে, এর জন্য মহিলাটি এখন তার ক্ষতিপূরণ কি দিবে। মহিলাটি জিজ্ঞাসা করে সে কি করতে পারে। তখন মুনিয়ং বলে সে তার গায়ের শালটি চায়। এই শালটি মহিলাটির মেয়ে তাকে উপহার দিয়েছিল যখন সে তার মেয়েকে অনেক বেশি বকাঝকা করেছিল এত দামি একটি উপহার কেনার জন্য। আর ওই দিনই তার মেয়ে মন খারাপ করে বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। এ কারণেই মহিলাটি তার মেয়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী ভাবত। আর সে মুনিয়ংকে সেই শালটি দিয়ে নিজেকে দায়মুক্ত মনে করে। তার মনে হয় যেন বোঝা নেমে গিয়েছে। গান্তে মুনিয়ংকে বলে সে অনেক ভালো একটি কাজ করেছে, সে তাকে ধন্যবাদ জানায়। গান্তের মুখে প্রশংসা শুনে মুনিয়ং ভীষণ খুশি হয়। সে ঠিক করে সে তার নিজের বোঝাটিও নামাবে, তাই তো সে নিজের চুলগুলো কেটে ফেলে। এই প্রথম সে তার মায়ের বিরুদ্ধে যাচ্ছিল। সে ঠিকভাবে চুল কাটতে না পারায় গান্তে তাকে সুন্দর করে চুল কেটে দেয়। মুনিয়ং তাকে জিজ্ঞাসা করে যে তাকে কেমন লাগছে। গান্তে তার বেশ প্রশংসা করে, তবে শান্তের মুনিয়ংয়ের ছোট চুল একদমই ভালো লাগে না। তার সব সময় মুনিয়ংয়ের বড় চুলই পছন্দ ছিল। একথা শুনে শান্তের উপর মুনিয়ংয়ের ভীষণ রাগ হয়, তবে সে তাকে কিছুই বলে না। এরপর গান্তে এবং মুনিয়ং বাইরে ঘুরতে যায়। তখন তাদের মুনিয়ংয়ের এক ভক্তের সাথে দেখা হয়। সেই ভক্ত মুনিয়ংয়ের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে ছবি তুলছিল, যা গান্তের একদমই ভালো লাগে না, তবে সে তা কিছুতেই স্বীকার করে না। অন্যদিকে হসপিটালে মুনিয়ংয়ের বাবা কাউকে গান গাইতে শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। তার কাছে মনে হয় তার স্ত্রী হয়তোবা ফিরে এসেছে এবং তার স্ত্রী এই গানটি গাইছে। হসপিটালের ডিরেক্টর প্রথমে মনে করে অন্য আরেক রোগী অহরিন এই গানটি গাইছে, কিন্তু অহরিন বলে সে গানটি গায়নি। ডিরেক্টর সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে অহরিনই মূলত এই গানটি গাইছিল। এখন রাতের বেলা শান্তে মুনিয়ংয়ের কাছে তার ড্রিম ক্যাচার পুতুলটি দেখে ফেলে। এতে করে তার ভীষণ রাগ হয়। সে তা ছিনিয়ে নিতে শুরু করে। মুনিয়ংও কিছুতে তা দিতে চায় না। তাদের দুজনের মধ্যে এই নিয়ে বেশ ঝগড়াঝাটি, এমনকি হাতাহাতি শুরু হয়ে যায়। এই দৃশ্যটি খুবই মজার।
যাচ্ছিল, কেউ কাউকে ছেড়ে দিতে চাইছিল না। এমন সময় গান্তে সেখানে চলে আসে এবং তাদের দুজনের যে অবস্থা দেখে তা দেখতে সে একদমই প্রস্তুত ছিল না। সে তাদের দুজনকেই ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর সে শান্তিকে বোঝাতে থাকে যে এই পুতুলটি মুনিয়ং এর বেশি দরকার। এই পুতুল থাকার পরও সে প্রজাপতির দুঃস্বপ্ন দেখছে, অথচ মুনিয়ং এর কাছে পুতুলটি থাকার পর থেকে সে কোনো দুঃস্বপ্ন দেখছে না, অর্থাৎ পুতুলটি মুনিয়ং এর বেশি কাজের। এইসব শুনে শান্তি তাকে পুতুলটি দিতে রাজি হয়ে যায়, তবে এও বলে দেয় যে সে গান্তেকে কখনোই মুনিয়ং এর সাথে শেয়ার করবে না। অন্যদিকে নামজুরিকে দেখা যায় যে কিনা তার মাকে জিজ্ঞাসা করে যে তার মা জেসুকে কেন তাদের বাড়িতে থাকতে দিচ্ছে। উত্তরে নামজুরির মা বলে যে কারণ সে জানে যে জেসু নামজুরিকে পছন্দ করে। একথা শুনে নামজুরি বিরক্ত হয়ে বলে যে তার মা তো এটাও ভালো করে জানে যে নামজুরি গান্তেকে পছন্দ করে। তখন নামজুরির মা বলে সে চায় নামজুরি যাতে গান্তের কাছ থেকে মুভ অন করে নিক। গান্তের আশায় বসে থাকলে সে দুঃখ ছাড়া আর কিছুই পাবে না। একথা শুনে নামজুরি চুপ হয়ে যায়। অন্যদিকে হসপিটালে এক রোগীর প্রাক্তন স্বামী আসে এবং তাকে অনেক বিরক্ত করতে থাকে। মুনিয়ং এসব দেখে লোকটিকে চড় বসিয়ে দেয়। তখন লোকটি ভীষণ রেগে মুনিয়ংকে মারতে থাকে। এমন সময় সেখানে গান্তে চলে আসে এবং লোকটিকে ভীষণ মারতে থাকে। এই অপরাধের জন্য গান্তেকে বেশ কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। তবে এবার গান্তে খুব খুশি, কারণ এইবার সে সমাজের কথা চিন্তা করে নিজের মনের বিরুদ্ধে যায়নি। তার মন যা চেয়েছিল তাই সে করেছে। সেইখানে মুনিয়ং এর কাছে হেসে হেসে বলে যে তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, তারা এখন কোনো একটি ট্রিপে যেতে পারে। মুনিয়ং তার কথা শুনে খুব খুশি হয় আর একটি ট্রিপ প্ল্যান করে। তবে দেখা যায় গান্তে দূরে কোথাও যেতে পারবে না, কারণ সারাদিন বাইরে থাকলেও রাতে তার শান্তের কাছেই ফিরে আসতে হবে। এতে করে মুনিয়ং এর অনেক বেশি রাগ হয়। তবে শেষ পর্যন্ত তারা একদিনের ট্রিপ প্ল্যান করে এবং ঠিক হয় যে শান্তে ওই দিন জেসুর কাছে থাকবে। একথা শুনে মুনিয়ং ভীষণ খুশি হয়ে যায়। তারা দুজন বেশ কাছে চলে আসে, ঠিক তখনই শিয়াল ডেকে ওঠে। ফলে গান্তে লজ্জা পেয়ে সেখান থেকে ভেতরে চলে যায় এবং মুনিয়ং শিয়ালকেই বকাঝকা করতে থাকে। এরপর তারা ট্রিপে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তারা তাদের স্বপ্নের ট্রিপে বেরিয়ে পড়ে। দুজনে একসাথে খুব ভালো সময় কাটাতে থাকে। নামজুরির বাড়িতেও বেশ ভালো আড্ডা বসেছিল। জেসু শান্তিকে নিয়ে এসেছিল রাতে থাকার জন্য। লি এখন নামজুরির বাড়িতেই থাকতে শুরু করেছিল, কারণ এই শহরে তার থাকার জায়গা নেই। লি সবার সামনেই নামজুরির সাথে বেশ ফ্লার্ট করছিল, তবে নামজুরি তাকে মোটেও পাত্তা দেয় না। রাতের বেলা গান্তে মুনিয়ংকে জিজ্ঞাসা করে যে তার সাথে নামজুরির কি হয়েছিল। তখন আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় নামজুরিকে একদিন স্কুলের মেয়েরা বুলি করছিল। তখন মুনিয়ং এসে তাদের সবাইকে থমকে সরিয়ে দেয়। ওই সময় সবাই মুনিয়ংকে মনস্টার ডাকতো এবং তাকে ভীষণ ভয় পেত। আর এরপর থেকে মুনিয়ং এর ভয়ে কেউ নামজুরির সাথেও মিশতে চায় না। এতে করে নামজুরি মুনিয়ং এর উপর ভীষণ রেগে যায় এবং তার থেকে দূরে সরে যায়। এই ব্যাপারটা ভেবে মুনিয়ং এর ভীষণ মন খারাপ হয়ে যায়। এখন সকালে ঘুম থেকে উঠে মুনিয়ং গান্তেকে কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণ পর সে গান্তেকে হাতে একগুচ্ছ ফুল নিয়ে আসতে দেখতে পায়। সে বলে এর আগেও একবার গান্তে তাকে ফুল দিতে এসেছিল, কিন্তু পারেনি। এবার সে তাই সুযোগ মিস করেনি। এই বলে সে মুনিয়ংকে ফুল দিয়ে দেয় এবং তার কাছাকাছি চলে আসে। এরপর তাদেরকে দেখা যায় হসপিটালে এক রোগীর সাথে, যে কিনা একটি মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছে। গান্তে সেই রোগীকে বুঝিয়ে শুনিয়ে হসপিটালে ফিরে যেতে বলে। রোগীটি তাই করে। তবে সে ফিরে যাওয়ার পর ওই হসপিটালে দুজনের নামে অনেক কথা ছড়াতে থাকে। সে সবখানে ছড়িয়ে দেয় যে মুনিয়ং এবং গান্তে খুব দ্রুত বিয়ে করতে চলেছে। এই কথা শান্তেও শুনে ফেলে। সে বুঝে যায় তার ভাই তাকে মিথ্যা কথা বলে মুনিয়ং এর সাথে বেড়াতে গিয়েছে। গান্তে যখন ফিরে আসে তখন শান্তি তাকে জিজ্ঞাসা করে যে সে কাকে বেশি ভালোবাসে, তাকে নাকি মুনিয়ংকে। গান্তে বলে সে শান্তিকেই বেশি ভালোবাসে। শান্তি বলে সে মিথ্যা কথা বলছে। সে ছোটবেলাতে চাইতো শান্তি যাতে মারা যায়, আর এই কারণেই সে তাকে একবার পানিতে ফেলে পালিয়ে যেতে চেয়েছিল। এসব কথা শুনে গান্তে প্রচন্ড ভেঙে পড়ে এবং হাউমাউ করে কান্না করতে থাকে। মুনিয়ং এসে তাকে বোঝাতে থাকে যে সেদিন শুধুমাত্র দুর্ঘটনা ঘটেছিল। শান্তের পানিতে পড়ে যাওয়ার পেছনে গান্তের কোনো হাত নেই। গান্তে বলে সে যাই বলুক না কেন সত্যটা তো কখনোই পাল্টাবে না, যে সে কয়েক সেকেন্ডের জন্য চেয়েছিল যে শান্তি যাতে ডুবে মারা যাক, আর এই জন্য সে সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল।
গান্তে এখানে ইমোশনাল হয়ে মুনিয়ংকে বলে যে সে কেন তাকে সেদিন বাঁচাতে গেল। যদি সে তাকে না বাঁচাতো তাহলে তাকে আজ এত কষ্টের মধ্যে জীবনযাপন করতে হতো না। এখন এখানে শান্তের শরীর খুব খারাপ হওয়ায় তাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছিল। এই সময় হেড নার্স পার্ক তার খুব খেয়াল রাখে, তার যত্ন নেয়। তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আস্তে আস্তে শান্তের শরীর ঠিক হতে থাকে। মুনিয়ং গান্তেকে বলে তার উচিত শান্তিকে ব্যাপারটা বুঝিয়ে বলা, যে গান্তে মুনিয়ং এর সাথেও থাকতে চায়, আর কতদিন সে নিজের ফিলিংসকে আটকে রাখবে এবং অন্যের জন্য কষ্ট করবে। গান্তে বলে সেই কাজ করতে পারবে না, তার জন্য তার ভাই সবকিছু। তাদের এই সম্পর্কটা শেষ করে ফেলাটাই উচিত হবে। এইসব বলে গান্তে সেখান থেকে চলে যায় এবং মুনিয়ং প্রচন্ড কাঁদতে থাকে। এরপর তারা দুই ভাই তাদের পুরনো বাড়িতে ফিরে যায়। গান্তে ছোটবেলায় সেই দিনের জন্য শান্তের কাছে ক্ষমা চায়। শান্তে জানতো তার ভাই তাকে কতটা ভালোবাসে, তাই সে তার ভাইকে ক্ষমা করে দেয়। অন্যদিকে হসপিটালে মুনিয়ং এর বাবা একদিন ওহরিনের গলা চেপে ধরে, কেননা তার মনে হচ্ছিল যে তার স্ত্রী ফিরে এসেছে। আর এই সব কিছু দেখে ডিরেক্টর গান্তেকে বলে তার ধারণা ওহরিনী হলো মুনিয়ং এর মা। মুনিয়ং এর মা গায়েব হয়েছে, অনেক বছর হয়ে গিয়েছে, তাই হয়তোবা মুনিয়ং কিংবা অন্য কেউ তাকে চিনতে পারছে না। এদিকে মুনিয়ং তার জন্মদিনের দিন গান্তেকে অনেক টেক্সট করে এবং কল করতে থাকে। সে গান্তের সাথে সময় কাটাতে চায়, কিন্তু গান্তে তার ফোন রিসিভ করে না। এরপর সে সরাসরি গান্তের বাড়িতে চলে যায় এবং শান্তিকে বোঝানোর চেষ্টা করে। সে ওই ড্রিম ক্যাচার পুতুলটিকে শান্তিকে দিয়ে দেয় এবং এর বিনিময়ে গান্তেকে চায়, তবে শান্তি কিছুতেই তার ভাইকে দিতে রাজি হয় না। হসপিটালে দেখা যায় ওহরিন পালিয়ে গিয়েছে। সে পালানোর আগে বলে গিয়েছে আজ তার বিশেষ একটি দিন, আজ মুনিয়ং এর জন্মদিন ছিল। আর এই ব্যাপারে জানার পর গান্তের ভয় হয় যে ওহরিন হয়তোবা মুনিয়ং এর বাড়িতে গিয়ে তার কোনো ক্ষতি করতে পারে। আর সত্যি ওহরিন চলে যায় মুনিয়ং এর বাড়িতে। সে মুনিয়ংকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তার পুরো বাড়িটি ঘুরে দেখতে থাকে। মুনিয়ং এর মা যেখানে বসে লেখালেখি করত, ওহরিন সেখানে চলে যায়। সে একটি সূক্ষ্ম নিভের ফাউন্টেন পেন নেয়। মুনিয়ং বলে তার জিনিস কেউ ছুঁয়ে দেখুক, এটা তার পছন্দ নয়। সে কলমটি ওহরিনের কাছ থেকে নিয়ে নেয়। ওহরিন আবারও তার হাত থেকে কলমটি টেনে নিলে সূক্ষ্ম নিবের সাথে লেগে মুনিয়ং এর হাত কেটে যায়। এমন সময় দৌড়ে দৌড়ে গান্তে সেখানে চলে আসে। ওহরিন তখন সেখান থেকে পালিয়ে যায়। মুনিয়ংকে সুস্থ দেখে গান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এরপর সে জিজ্ঞাসা করে ওহরিন কোথায়। এবার মুনিয়ং রেগে যায়। সে মনে করে গান্তে হয়তোবা তার জন্য নয়, বরং ওহরিনকে খুঁজতে এখানে এসেছে। গান্তে তাকে বোঝায় যে সে তার জন্যই এখানে এসেছে, তার জন্যই তার চিন্তা হচ্ছিল বলে এখানে এসেছে। এই বলে সে মুনিয়ংকে কাছে টেনে নেয়। রাতে তাদের বেশ ভালো সময় কাটে। গান্তে কিছুটা অসুস্থ হয়ে পড়লে মুনিয়ং তার দেখাশোনা করে। গান্তে বলে এই প্রথম কেউ তার সেবা যত্ন করছে। অন্যদিকে জেসু দেখে রাতের বেলা একা একা শান্তে খাবার খাচ্ছে। জেসু তাকে জিজ্ঞাসা করে সে এত দেরি করে খাচ্ছে কেন। শান্তে বলে সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু গান্তে বলেছে যে হসপিটালে ইমার্জেন্সি আছে, তাই সে রাতে ফিরবে না। এখন পরদিন সকালে মুনিয়ং গান্তেকে তার পাশে না দেখে চিন্তিত হয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর গান্তেকে দেখা যায় যে কিনা সুস্থ হয়ে গিয়েছিল। গান্তে আজ প্রথমবারের মতো তার জীবনের গল্প সব মুনিয়ংকে খুলে বলে। তার মার খুন হওয়ার পর থেকে কিভাবে শান্তে প্রজাপতি ভয় পায় সেই ব্যাপারটিও বলে। গান্তে বলে মুনিয়ং তাদের সাথে থাকতে চাইলে প্রতি বছর তাদের সাথেই এইভাবে ছুটে বেড়াতে হবে, সে তা পারবে কিনা। মুনিয়ং বলে সে খুশি হয়ে এই কাজটি করবে। এরপর গান্তে বলে মুনিয়ং এর শান্তিকে বিশ্বাস করাতে হবে যে সে তাদের সাথে পরিবারের মতো থাকবে। সে গান্তেকে তার কাছ থেকে দূরে সরাবে না। ফলে শুরু হয়ে যায় মুনিয়ং এর নতুন মিশন। সে প্রথমে সুন্দর করে শান্তিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শান্তি বুঝতেই চায় না। আস্তে আস্তে মুনিয়ং রাখতে থাকে। দুজনের আবারও ঝগড়া হয়ে যায়। অন্যদিকে লি এবং নামজুরিকে আমরা রেস্টুরেন্টের লঞ্চে দেখতে পাই। তাদের সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছিল। এদিকে সময়ের সাথে সাথে শান্তির হসপিটালের ড্রয়িংও প্রায় শেষ হয়ে এসেছিল। ডিরেক্টর তাকে বলে সে প্রজাপতি না আঁকলে ডিরেক্টর তাকে একটা টাকাও দিবে না। এতে করে শান্তি ভীষণ রেগে যায়। গান্তে তাকে বোঝাতে আসলে সে গান্তেকেও কামড়ে দেয়। এবার গান্তে উল্টে শান্তিকেই কামড় দেয় এবং বলে যে কামড় দিলে কেমন ব্যথা লাগে তা কি সে বুঝতে পেরেছে এবার। শান্তি রেগে গিয়ে বলে সে তার বড় ভাইকে কিভাবে কামড়ালো। তখন উত্তরে গান্তে বলে তার বড় ভাইয়ের মতো সে কখনো আচরণ করেও না।
এভাবেই দুই ভাইয়ের মধ্যে আবারও মারামারি লেগে যায়। এবার গান্তেও শান্তিকে ঠিক শান্তের মতো করেই মারে, যেটা দেখে শান্তি বেশ অবাক হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা মুনিয়ংকে দেখতে পাই যে কিনা গান্তিকে ডেকে পাঠায়। সে মুনিয়ং এর কাছে গেলে মুনিয়ং জিজ্ঞাসা করে যে সে এখনো পর্যন্ত শান্তিকে তাদের ব্যাপারে বলছে না কেন বলছে না যে সে মুনিয়ংকে ভালোবাসে। গান্তে তখন বলে এই ব্যাপারে শুনলে শান্তি কেমন রিয়াক্ট করবে সেটা সে জানে না, তাই সে বলতে ভয় পাচ্ছে। মুনিয়ং বলে সে এইভাবে কতদিন অন্যের জন্য বাঁচবে, তার কি কোনো ইচ্ছা নেই, স্বপ্ন নেই? গান্তে বলে তার 3টা স্বপ্ন ছিল, যার 2টো পূরণ হয়ে গিয়েছে। একটি হলো কোথাও বেড়াতে যাওয়া, যা সে মুনিয়ং এর সাথে গিয়েছিল। দ্বিতীয়টি হলো শান্তির সাথে মারামারি করা, যা সে গত রাতে করেছে। শুনতে অদ্ভুত হলেও তার ভাইয়ের সাথে মারামারি করার খুব শখ ছিল, যা সাধারণ মানুষেরা করে থাকে। তবে শান্তির প্রতি দায়িত্ববোধের কারণে সে কখনোই এমনটি করতে পারেনি। সারা জীবন সে শুধুমাত্র শান্তির মার খেয়েই গিয়েছে। এখন মুনিয়ং জিজ্ঞাসা করে তার অপূর্ণ তৃতীয় ইচ্ছাটি কি। গান্তে বলে এটা হলো তার ভাই একজন বড় ভাইয়ের মতো বিহেভ করবে, নিজের দায়িত্ব পালন করবে। একথা শুনে মুনিয়ং চুপ হয়ে যায়, কেননা এটা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। এখন রাতের বেলা যখন দুই ভাই ঘুমাচ্ছিল তখন গান্তে ঘুমের মধ্যে হাসতে থাকে এবং বলে সে তাকে খুব পছন্দ করে। শান্তি অবাক হয়ে ভাইকে দেখতে থাকে, সে তার ভাইকে এত খুশি কখনোই দেখেনি। পরদিন সে গান্তেকে বাইরে খেতে নিয়ে যায়। রেস্টুরেন্টে সে একেবারে বড় ভাইয়ের মতো আচরণ করতে শুরু করে, নিজের প্লেট থেকে গান্তেকে খাবার তুলে দেয়, যা দেখে গান্তে বেশ অবাক হয়। এখানেই শেষ নয়, খাওয়া শেষ হলে সে গান্তেকে কিছু পকেট মানিও দেয়। গান্তে এইসবে ভীষণ খুশি হয়ে যায়, তার তৃতীয় স্বপ্নটিও পূরণ হয়ে গিয়েছে। শান্তি তার সাথে ঠিক বড় ভাইয়ের মতোই আচরণ করছে। শান্তিও অনেক খুশি হয়, কারণ সে গান্তেকে গত রাতে অনেক খুশি দেখেছিল। সে সব সময় তার ভাইয়ের খুশি চেয়েছে। এই রেস্টুরেন্টে মুনিয়ং এসেছিল। মুনিয়ং শান্তিকে ডেকে বলে যে তাকে পকেট মানি দেওয়ার মতো কেউ নেই, সে একজন এতিম মেয়ে। শান্তি এসব শুনে চলে আসছিল। তখন মুনিয়ং চিৎকার করে বলে তারও তো শান্তির মতো একজন বড় ভাইয়ের দরকার। এবার শান্তি থেমে যায় এবং তাদের দুজনকে ডেকে নেয়। দুজন দৌড়ে আসে এবং শান্তির 2 হাত ধরে বাড়ির দিকে যেতে থাকে। শান্তি এবং গান্তে আবারও মুনিয়ং এর বাড়িতে এসে উঠে পড়ে, অর্থাৎ তাদের 3 জনের সম্পর্ক এখন খুব সুন্দর হয়ে গিয়েছিল। তারা 3 জন একটি পরিবারে পরিণত হয়েছিল। এতদিন পর মুনিয়ং এর আবারও শান্তিতে ঘুম আসতে শুরু করে। এখন পরদিন সকালবেলা গান্তে মুনিয়ং এবং শান্তিকে বলে আজ তার ছুটি, তারা কোথাও ঘুরতে যেতে পারে। কিন্তু শান্তি এবং মুনিয়ং তাদের বইয়ের গল্প নিয়ে ঝগড়া করে যাচ্ছিল, তার কথাই তেমন একটা পাত্তা দেয় না তারা। তখনই গান্তে কল দেয় জেসুকে। জেসু রেগে বলে শান্তি এবং মুনিয়ং তাকে মানা করে দেওয়ায় অবশেষে তাহলে জেসুর কথাই তার মনে পড়ল। এরপর জেসু জিজ্ঞাসা করে যে মুনিয়ং শান্তি এবং জেসুর মধ্য থেকে সে কাকে বেশি ভালোবাসে। গান্তে বলে জেসুকে। তখন জেসু গান্তেকে তার রেস্টুরেন্টে চলে আসতে বলে। অন্যদিকে লি নামজুরির মায়ের জন্য কিছু হাঁটুর ব্যথার ঔষধ নিয়ে আসে। সে বলে সে তার বাবা মায়ের সাথে দেখা করতে যাবে, কারণ তার বাবা চাইছে লি এর বিয়ের জন্য মেয়ে দেখুক। নামজুরি অবাক হয়ে জিজ্ঞাসা করে লি তাহলে বিয়ে করতে যাচ্ছে। লি বলে সে প্রতি মাসে একটা না একটা মেয়ে দেখে, তাই এটা তার কাছে নতুন কিছু না। এখানে নামজুরি লির বিয়ের কথা শুনে একটু খারাপ লাগে, যা থেকে আমরা বুঝতে পারি যে নামজুরি হয়তো বা লিকে পছন্দ করতে শুরু করেছিল। এখন গান্তে যখন জেসুর রেস্টুরেন্টে বসে পিৎজা খাচ্ছিল তখন আশেপাশের মেয়েরা তাকে দেখে চোখ ফেরাতে পারে না। গান্তে এবং ওই মেয়েদের ছবি তুলে জেসু মুনিয়ংকে পাঠিয়ে দেয়। মুনিয়ং তৎক্ষণাৎ সেখানে চলে আসে এবং গান্তেকে বলে দ্রুত খাওয়া শেষ করতে, কারণ তার আশেপাশে অনেক পিঁপড়া জমতে শুরু করেছে, তাদের বাড়ি যেতে হবে। মুনিয়ং এর কথা বুঝতে না পারলেও গান্তে দ্রুত খাবার শেষ করে নেয়। এখন হসপিটালের ডিরেক্টর দেখতে পায় শান্তি ফিরে আসছে। সে খুবই খুশি হয়। সে ভেবেছিল শান্তি আর হসপিটালে ফিরে আসবে না। ডিরেক্টর মিস পার্কের সাথে পালিয়ে যাওয়া হরিণের ব্যাপারে কথা বলছিল। তখন সেখানে শান্তি চলে আসে। ডিরেক্টর শান্তিকে জিজ্ঞাসা করে যে তাকে টাকা না দেওয়ায় সে কি এখনো রেগে আছে কিনা। তখন শান্তি বলে ওয়াদা করলে তা রাখা উচিত। ডিরেক্টর বলে তার এই প্রজাপতিকে ভয় পাওয়াটা কমাতে হবে। তার প্রজাপতিকে ভয় পাওয়ার কারণে গান্তেকে অনেক কষ্ট করতে হয়। শান্তি বলে কিন্তু প্রজাপতি খুবই ভয়ানক। তখন ডিরেক্টর বলে সব প্রজাপতিরা ভয়ানক হয় না, এবং যদি হয়েও থাকে ডিরেক্টর আর শান্তি মিলে সেই ভয়কে জয় করতে পারে।
এসব কথা শুনে শান্তে বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে জেসুর রেস্টুরেন্ট থেকে মুনিয়ং এবং গান্তে অন্য রেস্টুরেন্টে যায় কফি খেতে। সেখানে কিছু বাচ্চারা ছুটাছুটি করলে মুনিয়ং বলে সে বাচ্চাদের একদমই পছন্দ করে না, তারা খুবই বিরক্তিকর হয়। তখন গান্তে বলে তার বাচ্চা খুবই ভালো লাগে, বাচ্চারা নিষ্পাপ হয়। একথা শুনে মুনিয়ং সাথে সাথে বলে যে তাই বলে সে তার জন্য বাচ্চা জন্ম দিতে পারবে না, যার প্রতি উত্তরে গান্তে বলে যে তার পক্ষে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব না, কারণ বাচ্চা পালতে গেলে খুবই দায়িত্বশীল হওয়া লাগে। এই কথাটি মুনিয়ং এর বেশ গায়ে লাগে। সে এই ব্যাপারে বেশ কিছুক্ষণ ধরে ভাবতে থাকে। এরপর তারা যখন একটি সুপারমার্কেটে যায় তখন হঠাৎই সে বলে ওঠে যে হয়তো বা গান্তের মতো তাদের কোনো ছেলে হলে তার আর বিরক্তিকর লাগবে না, তারা একটি ছেলে জন্ম দিতে পারে। এসব কথা শুনে গান্তে অবাক হয়ে যায়। মুনিয়ং বারবার বলতে থাকে তার ছেলে লাগবেই লাগবে। গান্তে অনেক কষ্টে মুনিয়ংকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে। বাড়ি ফিরে মুনিয়ং ঘুমালে গান্তে নিচে যায় ঘর গোছাতে। সে সেখানে একটি চিঠি পায় যাতে প্রজাপতিও ছিল। চিঠিতে লেখা ছিল সে আবারও ফিরে আসবে। কে ফিরে আসবে আর এটি কার চিঠি গান্তে তা বুঝতে পারে না, তবে সে এতে করে চিন্তায় পড়ে যায়। এদিকে ডিরেক্টর শান্তিকে নিয়ে আবারও বসে। সে জিজ্ঞাসা করে তার মা যেদিন মারা গিয়েছিল সেদিন আসলে কি হয়েছিল। শেষ পর্যন্ত শান্তে তা বলতে রাজি হয়। সে বলে সে এবং তার মা যখন রাতের বেলা ফিরছিল তখন সে একটি বিড়াল দেখে দৌড়ে যায়। কিছুক্ষণ পরে সে দেখতে পায় তার মাকে একজন মহিলা মেরে ফেলেছে। ওই মহিলাটির জ্যাকেটের মধ্যে দুটো প্রজাপতি ছিল, একটি বড় প্রজাপতি আর একটি ছোট প্রজাপতি। একথা শুনে গান্তের মনে পড়ে যায় যে সে যখন মুনিয়ং এর বাবার ঘর গোছাচ্ছিল তখন সেখানে মুনিয়ং এর ফ্যামিলি ফটো দেখেছিল, যেখানে সে মুনিয়ং এর মায়ের জ্যাকেটেও ঠিক ওই রকম দুটি প্রজাপতির ব্রোচ দেখেছিল। গান্তে বুঝে যায় মুনিয়ং এর মাই তার মাকে মেরেছে। এতে করে সে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। এখন ওই দিন মুনিয়ং এর গল্পের ক্লাস থাকায় সে হসপিটালে আসে। তার শান্তের সাথে দেখা হলে সে বলে তারা একটি গ্রুপ ছবি তুলবে যেমনটা সত্যিকারের পরিবারগুলো তুলে থাকে। মুনিয়ং এতে খুশি খুশি রাজি হয়ে যায়। সে গান্তেকেও ডাকে, কিন্তু গান্তে তাকে দেখে বলে শান্তিকে নিয়ে সেখান থেকে চলে যেতে, তার নাইট শিফট আছে, সে বাড়ি ফিরবে না। মুনিয়ং বলে তাহলে নিশ্চয়ই কাল তার ছুটি থাকবে, তাহলে ভালোই হবে, তারা একসাথে ছবি তুলতে পারবে। গান্তে চিৎকার করে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তার এই ব্যবহারে মুনিয়ং বেশ অবাক হয়। গান্তে তার মায়ের খুনির ব্যাপারে শোনার পর থেকে অস্থির হয়ে পড়েছিল। সে ডিরেক্টরকে সব খুলে বলে যে তার কাছে মনে হয় মুনিয়ং এর মাই তার মাকে খুন করেছে। গান্তে বলে তার জীবনে হঠাৎ সুখ আসতে শুরু করেছিল, কিন্তু তার সহ্য হলো না। সে শান্তিকে বলেছিল সে প্রজাপতির সাথে লড়াই করবে, কিন্তু এখন আর তার লড়াই করার শক্তি নেই। মুনিয়ং যদি জানে যে তার মা গান্তের মায়ের খুনি তাহলে সে খুবই ভেঙে পড়বে। এসব বলে গান্তে প্রচন্ড কাঁদতে থাকে। ওই রাতে বাড়ি ফিরে সে মুনিয়ংকেই দেখতে থাকে। পরদিন মুনিয়ং এবং শান্তে তৈরি হয়ে যায় ফ্যামিলি ফটো তোলার জন্য, কিন্তু গান্তে তাদের সাথে যেতে কিছুতেই রাজি হয় না। এতে করে মুনিয়ং এবং শান্তে দুজনেরই মন খারাপ হয়ে যায়। তবে কিছুক্ষণ পরই দেখা যায় গান্তে খুব সুন্দর করে সেজেগুজে সেখানে এসে উপস্থিত হয়েছে। তারা চমৎকার সব ফ্যামিলি ফটো তুলে নেয়। আসলে গান্তে ফাইনালি রিয়েলাইজ করতে পেরেছে যে যা কিছু হয়েছে তাতে মুনিয়ং এর কোনো দোষ নেই, তাই তার সাথে এমনটি করাটা তার উচিত হচ্ছে না। সে মুনিয়ংকে বলে যা কিছুই হোক না কেন তারা সব সময় একটি পরিবারের মতোই থাকবে। এসব কথা শুনে মুনিয়ং ভীষণ খুশি হয়ে যায়। এদিকে হসপিটালে মুনিয়ং এর বাবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে। তবে তার এই অবস্থায়ও মুনিয়ং তার সাথে দেখা করতে আসে না। মুনিয়ং এর বাবা গান্তেকে বলে সে নিজেই তার স্ত্রীকে মেরে ফেলেছে। তার স্ত্রী একজন মনস্টার ছিল। সে মানুষ মেরে এসে খুবই স্বাভাবিকভাবে থাকতো, গান গাইতো। একদিন তাদের এই নিয়ে ঝগড়া হয় এবং হাতাহাতিতে তার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে মারা যায়। এই সব কিছু মুনিয়ং নিজের চোখে দেখেছিল। মুনিয়ং এর বাবা তার স্ত্রীর মৃতদেহ পানিতে ফেলে দিয়েছিল। গান্তে তখন জিজ্ঞাসা করে যে সে তার মেয়েকে কেন মারতে চেয়েছিল, তার মেয়ে সব দেখেছিল এই কারণে। তখন মুনিয়ং এর বাবা বলে এই কারণে না, বরং তার ভয় হতো যে তার মেয়েও একদিন তার মায়ের মতোই মনস্টার হয়ে যাবে। তবে এখন সে বুঝতে পারছে যে সে তার মেয়ের সাথে অবিচার করেছে। তার শেষ ইচ্ছা হলো সে তার মেয়ের কাছে ক্ষমা চাইবে। তবে ক্ষমা চাওয়ার আগেই মুনিয়ং এর বাবা মারা যায়। এরপর দেখা যায় শান্তে, গান্তে এবং মুনিয়ং তার বাবা শেষকৃত্য কার্যে এসেছে। যাই হোক না কেন মুনিয়ং এর বাবাই তো ছিল, তাই তার বেশ মন খারাপ হয়ে যায়। দুই ভাই মিলে মুনিয়ং এর মন ভালো করার চেষ্টা করে এবং এক সময় গিয়ে তার মন ঠিক হয়ে যায়। পরদিন তারা তিনজন হসপিটালে যায়।
আজ শান্তের সেই প্রজাপতিটি আঁকার কথা ছিল। শান্তে শেষ পর্যন্ত ঠিক করে যে সে সাহস করে ওই প্রজাপতিটি এঁকে ফেলবে। তবে হসপিটালে গিয়ে দেখা যায় কেউ একজন ইতিমধ্যে প্রজাপতি এঁকে রেখেছে, আর এই প্রজাপতিটি হলো সেইটি যেটা শান্তে ভয় পেত। প্রজাপতি দেখে শান্তে চিৎকার করে কাঁদতে থাকে এবং বলতে থাকে এই প্রজাপতি তার মাকে মেরে ফেলেছে। এই প্রজাপতিটি দেখা মাত্রই মুনিয়ং সাথে সাথেই চিনে যায়। এরকম প্রজাপতির ব্রুশ তার মাই জ্যাকেটে ব্যবহার করত। এক মুহূর্তেই মুনিয়ং সবকিছু বুঝে যায়। সে বুঝে যায় গান্তে এবং শান্তের যত দুর্দশা তার পেছনে দায়ী তার মা। তবুও সে মিথ্যে সান্ত্বনার জন্য গান্তেকে জিজ্ঞাসা করে যে এই সব কিছু সত্য নাকি মিথ্যা। গান্তে তার কথার কোনো জবাব দিতে পারে না। তখন মুনিয়ং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শান্তে ডিরেক্টরের কাছে গিয়ে সব খুলে বলে। ডিরেক্টর বলে তারা যদি সিসিটিভি ফুটেজ দেখে তাহলে বুঝতে পারবে ওই ছবিটা কে এঁকেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় হসপিটালের হেড নার্স সকলের প্রিয় মিস পার্ক এই ছবিটি এঁকেছে। এখানেই সিরিজের সবচেয়ে বড় রহস্যটির সমাধান হয়। মিস পার্কই হলো মুনিয়ং এর আসল মা, যে কিনা এতদিন যাবৎ প্লাস্টিক সার্জারি করে নিজেকে পাল্টে এই হসপিটালেই লুকিয়েছিল। দৃশ্য ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় গত রাতে মুনিয়ং এর বাবা যখন বলেছিল যে সে মুনিয়ংকে সবকিছু বলে দিবে, তখন মিস পার্কই তাকে মেরে ফেলেছিল। মিস পার্ক বা মুনিয়ং এর মা আসলে একজন সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ যারা তাদের আসলে অপরাধ করতে কোনো কারণ লাগে না, তারা অপরাধ করে আনন্দ পায়, তাই অপরাধ করে। মিস পার্কও তাই করে। গান্তে মুনিয়ং এর কাছে যায় এবং তাকে বোঝাতে থাকে যে যা কিছু হয়েছে এই সব কিছুর পেছনে তার কোনো দোষই নেই। মুনিয়ং তাও নিজেকে মাফ করতে পারে না। শান্তি এবং গান্তে তার মায়ের জন্য কত কষ্ট করেছে তা সে এক মুহূর্তের জন্য মাথা থেকে সরাতে পারছিল না। গান্তে এখানে তাকে খুলে বলে যে মিস পার্কই তার আসল মা। এতে করে মুনিয়ং বেশ ভয় পেয়ে যায়। তার মা তাদের আশেপাশেই আছে চিন্তা করে সে ঘাবড়ে যায়। সে গান্তেকে বলে দ্রুত শান্তিকে নিয়ে দূরে কোথাও চলে যেতে। তার মা তাদেরকে ছাড়বে না। সে যাদের ভালোবাসে তাদেরকেই তার মা মেরে ফেলে। গান্তে কোথাও যায় না, বরং মুনিয়ংকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। শান্তে কল দিয়ে গান্তেকে জিজ্ঞাসা করে যে মুনিয়ং কেমন আছে। সে যদিও এখানে জানতো না মুনিয়ং এর মাই তাদের মাকে মেরেছে। শান্তে এবার মুনিয়ং এর বাড়িতে চলে আসে। মুনিয়ং খুবই অসুস্থ ছিল এবং খাবার খেতে চাইছিল না। তখন শান্তে একজন দায়িত্বশীল বড় ভাইয়ের মতো তাকে খাবার খাইয়ে দেয়। মুনিয়ং প্রচন্ড কাঁদতে থাকে এবং বারবার শান্তের কাছে ক্ষমা চাইতে থাকে। শান্তে বলে সে তাকে ক্ষমা করে দিয়েছে। মুনিয়ং যেন লক্ষ্মী মেয়ের মতো এবার খাবার খেয়ে নেয়। মুনিয়ংকে খাবার খাইয়ে শান্ত করে শান্তে যায় গান্তের কাছে এবং বলে যে মুনিয়ং এর কিছু একটা হয়েছে। সে শুধুমাত্র কান্না করছে এবং তার কাছে ক্ষমা চাইছে। গান্তেও শান্তেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং বলে সে তাদের দুজনকেই সব সময় রক্ষা করবে। এরপর দেখা যায় মিস পার্ক শান্তেকে টেক্সট দিয়ে দেখা করতে বলে। যেহেতু শান্তে পার্কের ব্যাপারে কিছুই জানতো না, সে সরল মনে দেখা করতে চলে যায়। অন্যদিকে গান্তে অনেকক্ষণ যাবৎ খুঁজেও শান্তিকে খুঁজে পায় না। এক নার্স তাকে বলে মিস পার্কের সাথে তাকে দেখা গিয়েছে। এতে করে গান্তে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর পার্ক কল দেয় গান্তেকে এবং বলে ভাইকে দেখতে চাইলে দ্রুত সে যেন মুনিয়ং এর বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে গান্তে দেখতে পায় শান্তে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে অনেক চেষ্টা করেও শান্তিকে জাগাতে পারে না। সে প্রচন্ড রেগে পার্ক অর্থাৎ মুনিয়ং এর মায়ের দিকে তাকায় এবং জানতে চায় তার ভাইয়ের কি হয়েছে। তখন মুনিয়ং এর মা বলে চিন্তার কিছুই নেই, শান্তি এখনো মরেনি, তাকে ঘুমের ঔষধ দিয়ে রাখা হয়েছে। এরপর সে বলে মুনিয়ং থাকলে আরো বেশি ভালো হতো। তখন সে দেখতে পেত গান্তে কাকে বেছে নিয়েছে। তখন গান্তে জানতে চায় মিস পার্ক কেন এমনটি করছে, সে কি চায়। তখন পার্ক বলে কারণ গান্তে তার মেয়ের স্বভাব নষ্ট করে ফেলেছে, সে এখন তার মায়ের নিয়মের বিরুদ্ধে যায়। অন্যদিকে আমরা মুনিয়ংকে লিয়ের সাথে দেখতে পাই। গান্তে যখন বুঝে গিয়েছিল যে মুনিয়ং এর জীবনেরও ঝুঁকি রয়েছে, তখন সে লিকে বলেছিল মুনিয়ংকে দূরে কোথাও নিয়ে যেতে। মুনিয়ং ব্যাপারটা বুঝতে পেরেছিল, এ কারণেই সে বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে পড়েছিল। কারণ তার মনে হচ্ছিল যে তাকে বিনা গান্তে এবং শান্তে বিপদে পড়ে যাবে। তার মা হয়তো বা তাদের দুই ভাইয়ের কোনো ক্ষতি করে দিবে। এক সময় সে নেমে পায়ে হেঁটে যেতে শুরু করে। অন্যদিকে পার্ক গান্তেকে বলে যে তার কাছে দুটো রাস্তা আছে, হয়তো বা সে তার ভাইকে নিয়ে মুনিয়ং এর কাছ থেকে অনেক দূরে চলে যাবে, অথবা মিস পার্ককে মেরে তার মায়ের খুনের প্রতিশোধ নিবে। তবে যাই করুক না কেন, তাদের এই প্রেম কাহিনীর ইতি ঘটবেই। মিস পার্ক তাই চায়। মুনিয়ং বলে সে এত সহজে মিস পার্কের চাওয়া পূরণ হতে দিবে না।
দৃশ্য অতীতে গেলে আমরা দেখতে পাই গান্তের মা এক সময় মুনিয়ংদের বাড়িতে কাজ করত। একদিন মুনিয়ং একটি পাখিকে দেখে বলে পাখিটির ডানা ভেঙে গিয়েছে, সে কি এই পাখিটিকে মেরে ফেলবে। ছোট মেয়ের মুখে এমন কথা শুনে গান্তের মা বেশ অবাক হয়। তাই তো সে মুনিয়ং এর মায়ের সাথে দেখা করে এবং বলে মুনিয়ং এর মানসিক অবস্থা ঠিক না, তাকে ডাক্তার দেখানো উচিত। সে সানতেকে যেখানে চিকিৎসা করাচ্ছে সেই হসপিটালের ঠিকানা দেয়। মুনিয়ং এর মায়ের এই ব্যাপারটা পছন্দ হয় না যে কেউ তার মেয়েকে পাগল বলুক, তাই সে গান্তের মাকে মেরে ফেলে। এসব শুনে গান্তে বেশ অবাক হয় এবং বলে যে এত ছোট কারণে মিস পার্ক কি করে তার মাকে মেরে ফেললো। এই বলে সে মিস পার্কের গলা চেপে ধরে, কিন্তু তখনই তার মনে পড়ে যায় যে পার্ক মুনিয়ং এর মা। ওই মুহূর্তে সে তাকে ছেড়ে দেয় এবং সুযোগ পেয়ে মিস পার্ক তাকে একটি ইনজেকশন মেরে দেয়। এই সময় চলে আসে মুনিয়ং তার মায়ের উপর হামলা করতেই যাবে, ঠিক তখনই তাকে গান্তে থামিয়ে দেয় এবং অজ্ঞান হয়ে যায়। পার্ক মুনিয়ংকেও ইনজেকশন দিতে যাবে, তখন আসে সানতে। সে পার্কের মাথায় বই দিয়ে বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। সানতে একজন বড় ভাইয়ের মতো করে মুনিয়ং এবং গান্তেকে রক্ষা করে। ঠিক ওই সময় ডিরেক্টরও পুলিশ নিয়ে সেখানে চলে আসে, কারণ মুনিয়ং তাকে আগে থেকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছিল। পুলিশ এসে পার্ককে গ্রেফতার করে নিয়ে যায়। ডিরেক্টর গান্তেকে কিছু ঔষধ দেয় কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল। গান্তে খুবই উদ্বিগ্ন হয়ে ডিরেক্টরকে তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করে। ডিরেক্টর বলে তার ভাই এখন ভালো আছে। সে এখানে সানতের অনেক প্রশংসা করে কারণ সে মুনিয়ং এবং গান্তের জীবন বাঁচিয়েছে। মুনিয়ং বসে থাকে গান্তের পাশে এবং অজ্ঞান গান্তেকে মনে মনে বলে মুনিয়ং এর জন্য গান্তে শুধুমাত্র কষ্ট পায়, তারা একসাথে থাকলে গান্তের কষ্ট বাড়বে। এরপর লিকে দেখা যায় যে কিনা পুলিশ স্টেশনে বসে আছে। মুনিয়ংকে নিয়ে পালানোর সময় অনেকবার লি ট্রাফিক রুল ভঙ্গ করেছিল, এ কারণেই পুলিশ তাকে এখানে আটকে রেখেছে। এখন নামজুরি এবং সানজি এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এই জিজ্ঞাসা করে গান্তে এবং মুনিয়ং ভালো আছে কিনা। নামজুরি বলে জেসু বলেছে তারা ভালো আছে। এরপর নামজুরি জিজ্ঞাসা করে আসলে কি ঘটেছে। কিছু মানুষের ভাগ্যে আসলে দুর্দশা ছাড়া আর কিছুই নেই, গান্তেও তাদেরই একজন। এখন গান্তের জ্ঞান ফিরে আসলে সে মুনিয়ংকে বলে সে অদ্ভুত এবং লম্বা একটি স্বপ্ন দেখেছে। মুনিয়ং বলে সে কোনো স্বপ্ন দেখেনি, বাস্তবে তাদের সাথে এই সব কিছু হয়েছে। মিস পার্ক তাদেরকে মারতে চেয়েছে এবং এখন সে জেলে আছে। মুনিয়ং বলে তার গান্তের সাথে কিছু কথা আছে, তাদের সাথে থাকলে মুনিয়ং সব সময় অপরাধ বোধে ভুগবে, আর গান্তেও মুনিয়ংকে দেখে ভাববে তার মায়ের মৃত্যুর জন্য মুনিয়ং এর মা দায়ী। এতে তারা কেউই শান্তি পাবে না, তাই গান্তে যেন শান্তিকে নিয়ে এখান থেকে চলে যায়। এসব কথা শুনে গান্তে খুবই কষ্ট পায়। গান্তে ডিরেক্টরের কাছে যায় এবং এই সব কিছু খুলে বলে। সে বলে যে সে এখন বুঝতে পারছে না যে তার কি করা উচিত, সে কি মুনিয়ং এর সাথে থাকবে নাকি চলে যাবে। তখন ডিরেক্টর তাকে বোঝায় যে এই সম্পর্ক যদি তাকে কষ্ট দিয়ে থাকে তাহলে এই সম্পর্কই তাকে অনেক সময় শান্তি দিয়েছে। যেমন সে মুনিয়ং এর কথা চিন্তা করে মিস পার্ককে সেদিন মারেনি, অর্থাৎ এই সম্পর্কের কারণে সে একটি পাপ থেকে বিরত থেকেছে। তার উচিত মুনিয়ং এর সাথে সারা জীবন একসাথে থাকা এবং দুজনের কষ্টগুলো শেয়ার করা। একথা শুনে গান্তে চিন্তায় পড়ে যায়। এদিকে মুনিয়ং লি এবং সিনজিকে ডেকে বলে সে ঠিক করেছে সে এখন থেকে আর কোনো বই লিখবে না। একথা শুনে লি প্রচন্ড হতাশ হয়ে যায়। সে মুনিয়ংকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে মুনিয়ং কিছুতেই বুঝতে চায় না। গান্তে আবারও আসে মুনিয়ং এর কাছে এবং মুনিয়ংকে জিজ্ঞাসা করে যে সে কি আসলেই একা থাকতে চায় কিনা। মুনিয়ং বলে সে তো বারবার বলছেই সে একা থাকতে চায়। তখন গান্তে বলে মুনিয়ং একা থাকতে চায় না, বরং সে সবার সাথে থাকতে চায়, সে অনেক বেশি ভালোবাসা চায়। মুনিয়ং তাকে এই সব আজেবাজে কথা বলতে নিষেধ করে এবং সেখান থেকে চলে যেতে বলে। মুনিয়ং এর একাকিত্ব দূর করার জন্য তারা সবাই মিলে পরিকল্পনা করে। নামজুরি মুনিয়ংকে কল করে বলে তার মা অসুস্থ এবং নামজুরি বাইরে যাবে, তাই মুনিয়ং যেন কিছুক্ষণের জন্য নামজুরির মায়ের খেয়াল রাখে। মুনিয়ং নামজুরির বাড়িতে গিয়ে দেখতে পায় নামজুরির মা তো একেবারেই সুস্থ। সেতে করে রেগে যায়। তখনই নামজুরির মা বলে তার জন্য সবাই মিলে এত চেষ্টা করছে, তার উচিত তাদেরকে সম্মান করা। মুনিয়ং তখন নামজুরির মায়ের সাথে বসে খাবার খায়। নামজুরি এটা এ কারণেই করেছিল কারণ সে জানতো মুনিয়ং নামজুরির মায়ের হাতের খাবার খুবই পছন্দ করে। অন্যদিকে শান্তি এবং গান্তে হসপিটালের বাইরে একটি গাছ লাগায় এবং সেখানে মুনিয়ং এর সাথে তোলা ফ্যামিলি ফটোটি লাগিয়ে দেয়।
এই গাছটি তারা তাদের মায়ের নামে লাগিয়েছিল, যাতে করে তাদের মায়ের কথা মনে পড়লে এখানে তারা এসে দাঁড়াতে পারে। মনিয়ং বাড়ি ফিরে গিয়ে দেখতে পায় শান্তে তার জন্য অপেক্ষা করছে। সে গান্তের একটি স্কেচ দেখায় যা শান্তে এঁকেছিল। এই ছবিটির মধ্যে গান্তে হাসছে। শান্তে বলে গান্তে যখন বলেছিল সে কাউকে পছন্দ করে সে এইভাবেই হেসেছিল, তাই শান্তে এই ছবিটি এঁকে রেখেছে। শান্তের কথা শুনে মুনিয়ং এর চোখে পানি চলে আসে। তাই তো সে পরদিন গান্তের লাগানো ওই গাছের সামনে যায় এবং তার মায়ের কৃতকর্মের জন্য গান্তের মায়ের কাছে ক্ষমা চায়। এই সময় সেখানে গান্তে চলে আসে এবং বলে এক সময় তাকে ঠিকই মানিয়ে নিবে সে, আর তারা একসাথে সুখে থাকবে। মুনিয়ং তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসতে চায়। পেছন থেকে চিৎকার করে গান্তে তার ভালোবাসার কথা তাকে জানাতে থাকে, ঠিক যেমনটা একসময় মুনিয়ং করেছিল। মুনিয়ংও ঠিক তাই করে যেটা গান্তে তার সাথে ওই সময় করেছিল, অর্থাৎ সে তাকে এবং তার এই কথাগুলোকে একদম পাত্তা না দিয়ে সামনের দিকে এগোতে থাকে, এমনকি সে একবারও পিছে ফিরেও তাকায় না। এতে করে গান্তের ভীষণ রাগ হয় এবং তার শিক্ষাও হয়, কেননা সে প্রথম দিকে মুনিয়ংকে ঠিক এইভাবেই ইগনোর করেছিল। যাই হোক, এখন মুনিয়ং ঠিক করে যে সে গান্তের কাছে ফিরে যাবে। সে মনে মনে ঠিক করলেও গান্তেকে এটা বুঝতে দেয় না এবং সে সেখান থেকে চলে যেতে চায়। তবে গান্তেও এত সহজে হাল ছাড়া পাত্র নয়। সে মুনিয়ং এর পেছন পেছন তার বাড়িতে যায়। সে সেখানে পৌঁছেই মুনিয়ংকে কোলে তুলে নেয়। এরপর কিছু হওয়ার আগেই সেখানে হরিণ ডেকে ওঠে। গান্তে হরিণকে গালাগাল করতে থাকে। শেষ পর্যন্ত তারা কাছাকাছি চলে আসে। তাদের সম্পর্ক আবারও আগের মতো সুন্দর হয়ে যায়। মুনিয়ং ঠিক করে যে সে এবং শান্তি মিলে যে বইটি লিখেছিল সেটা সে পাবলিশ করবে। একথা শুনে শান্তি ভীষণ খুশি হয়ে যায়। তার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। মুনিয়ং মিস পার্কের সাথে দেখা করার জন্য জেলখানায় যায়। পার্ক এখানে মুনিয়ংকে উদ্দেশ্য করে বলে যে সে হয়তোবা ভেবেছে যে সে ওই লুজারদের সাথে সুখে থাকবে, কিন্তু তা কখনোই সম্ভব হবে না। সে তার মতোই হয়েছে, তার মাথায় শুধুমাত্র তারই স্মৃতি। মুনিয়ং বলে সে তার সব স্মৃতি ভুলে যাবে এবং নতুন করে সব স্মৃতি তৈরি করবে। তার স্মৃতির কোনো কোঠরেই এখন আর তার মায়ের কোনো জায়গা নেই, অর্থাৎ মিস পার্কের কোনো জায়গা নেই। এখন মুনিয়ং এর নতুন বই পাবলিশ হয়ে যায়। সে বইতে শান্তে তার নাম এবং ছবি দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। সে বইটি ওই গাছের সামনে নিয়ে যায় এবং তার মাকে দেখাতে থাকে। তার খুশি দেখে মুনিয়ং এবং গান্তেও খুশি হয়ে যায়। তারা বই নিয়ে চলে যায় হসপিটালে এবং গল্প পড়ে শোনাতে থাকে। এই হাসপাতালে থাকার সময় যাদের সাথে মুনিয়ং এর ভালো সম্পর্ক তৈরি হয়েছিল তাদের নিয়েই সে এই বইটি লিখেছে। এখানে বই পড়ার মাঝেই শান্তি এবং মুনিয়ং এর মধ্যে ঝগড়া লেগে যায়, কারণ তারা দুজনই চাইছিল যে সেই বইটি পড়ে শোনাবে। সবাই তাদের খুনসুটিতে বেশ মজা পায়। লি ঠিক করে যে সে এই শহরেই থাকবে আর এখানেই তার অফিস বানিয়ে নিবে, কারণ সে নামজুরিকে ছেড়ে দূরে কোথাও যেতে চাইছিল না। তাদের ভালোবাসার গল্প এখান থেকেই শুরু হয়ে যায়। এদিকে ডিরেক্টর শান্তিকে ওই ভ্যান গাড়িটি উপহার দেয়, কারণ সে হাসপাতালের ড্রয়িংটি সম্পন্ন করতে পেরেছিল। পার্কের আঁকা প্রজাপতি মুছে সে নতুন করে প্রজাপতি এঁকেছিল, আর এই সময় সে একদমই ভয় পায়নি। এখন এই গাড়িটি দেখে শান্তি খুবই খুশি হয়ে যায়। গান্তে বলে গাড়িটি নিয়ে তারা দূরে কোথাও ট্রিপে যেতে পারে। মুনিয়ং এবং শান্তি মানা করে দেয়। তারা এখনই গান্তের সাথে কোনো রকম ট্রিপে যেতে রাজি ছিল না, যার ফলে গান্তে অনেক কষ্ট পায়। তাই সে লি এবং জেসুর সাথে ড্রিঙ্ক করতে যায়। বাড়ি ফিরে এসে দেখতে পায় মুনিয়ং এবং শান্তি তো ট্রিপে যাওয়ার জন্য তৈরি হয়ে তার জন্যই অপেক্ষা করছে। তারা আসলে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর এ কারণেই তাকে তখন মানা করেছিল। তবে এখন তারা তার জন্যই অপেক্ষা করছে। এটা দেখে গান্তে এত বেশি খুশি হয়ে যায় যে তার চোখে পানি চলে আসে। আর এরপর তারা সবাই মিলে ট্রিপে চলে যায় এবং সেখানে অনেক আনন্দ করতে থাকে। তারা পুরনো সব কষ্ট ভুলে নতুন করে তাদের জীবন উপভোগ করতে থাকে। এভাবেই এক রাতে মুনিয়ং গান্তের কাছে ক্ষমা চায়, কারণ তার জন্য গান্তেকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সে আর গান্তেকে কষ্ট দিবে না এই বলে তাকে প্রমিস করে। সকালবেলা শান্তি বলে সে ফিরে যেতে চায়। একজন লেখক তার ড্রয়িং খুব পছন্দ করেছে এবং তার সাথে কাজ করতে চাইছে, আর এই কারণেই সে ফিরে যাবে। গান্তেরা যেন নিজেরাই ট্রিপটা উপভোগ করতে থাকে। যা শুনে অবাক হয়ে গান্তে জিজ্ঞাসা করে যে শান্তি কি আদৌ তাকে ছাড়া থাকতে পারবে। উত্তরে শান্তি বলে তারা দুজন ভিন্ন ভিন্ন মানুষ, তারা একে অপরকে ছেড়ে বেঁচে থাকতে পারবে। শান্তির মুখে এমন কথা শুনে গান্তে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। একসময় গান্তে যেমন ভাইয়ের স্বপ্ন দেখত আজ সে তেমন ভাইয়ে পরিণত হয়েছে, আর এইটা ভেবেই গান্তে কাঁদতে থাকে।
যাকে এইভাবে কাঁদতে দেখে শান্তি তাকে সান্ত্বনা দেয়। গান্তে বুঝতে পারে যে শান্তি এখন একজন দায়িত্ববান মানুষে পরিণত হয়েছে, তাই সে তাকে একা ছেড়ে দেয়। লি এসে শান্তিকে নিয়ে যায় এবং বাকি দুজন ট্রিপ কন্টিনিউ করে। অবশেষে তারা সুখী জীবনযাপন করতে শুরু করে। সেই কালো ছায়া আর তাদের জীবনে থাকে না। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টে আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি, যেখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। এছাড়া যেহেতু ইউটিউবে সরাসরি যোগাযোগের কোনো ওয়ে নেই, তাই আপনারা চাইলে ফেসবুক পেজের মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি সেখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো দেখা হচ্ছে পরবর্তী মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।